নমস্কার, আমি রিয়াশ্রী। আমার মেন্টর, টিচার ডক্টর রূপম দাস, উনি বায়োসায়েন্টিস্ট ইন নিউরোফিজিওলজি, লাইফ আর্টসের কর্ণধারও বলতে পারেন। ওনাকে অনেকভাবেই আমরা দেখতে পাই, তবুও আজকে আমার বহুত দিনের ইচ্ছে ছিল যে ওনাকে আমার যে পড়াশুনোর মেন শুরুটা যার হাত ধরে, তো আপনাদের সাথে তার পরিচয় করাবো। তো আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আহ, আর তার সাথে তার সাথে আমার যে পড়াশুনোর সেশনটা প্রতিদিনের হয়, তার কিছুটা ঝলক আপনাদের সাথে আমরাই শেয়ার করছি। নমস্কার। সবার সামনে পড়াশোনা করবে তুমি, ঠিক আছে? তাই একটু করি, রোজ তো একা একাই করি, তাই করো। আজকে একটু সবার সামনেই করি। প্রতিদিনের নোট, প্রতিদিন যাই লিখি না কেন, আজকে থেকে সবার সামনেই সেটা শুরু হয়ে যাক। তাহলে ক্লাসরুমটা বড় হবে নাকি? অবশ্যই অনেক স্টুডেন্ট আসবে, সবাই আমার মতোই। বাহ। তো আজকে কোন বিষয়ে নিয়ে আলোচনা করবে আর শিখবে? এখন প্রত্যেকটা মেয়েদেরই, আমার মতো যারাই রয়েছে বা কম বয়সী প্রত্যেকটা মেয়েদেরই থাইরয়েডের সমস্যা রয়েছে। তো দীর্ঘ 11 বছর ধরে ওষুধ খেয়েছি আমিও নিজেও, বিভিন্ন রকমের যে সমস্যাগুলো থাইরয়েডের জন্য ফেস করেছি, সেই সম্বন্ধে অবশ্যই আপনার কাছ থেকে জানবো যে কেন সেই সমস্যাগুলো হয়েছিল, তার এফেক্ট কি হয়েছে, ওষুধ খাওয়ার পর, ওষুধ খাওয়ার আগে কি কি সমস্যা ফেস করেছি। আর অবশ্যই 11 বছর পর, দীর্ঘ 11 বছরের প্রতিদিনের ওষুধের যে নিয়ম, সেটা আপনার হাত ধরেই শেষ হয়েছে। তো সেই সম্বন্ধে আমি তো জানবই, আর সবাইকেই জানাবো, যাতে সবাই আমার মতো যারাই রয়েছে তারা ওষুধটাকে ছাড়তে পারে, নর্মাল লাইফ লিড করতে পারে আমার মতো। দেখো, আগে আমাদেরকে বুঝতে হবে যে জীবনে কোনো কিছুই সমস্যা নেই, অসুখ বলে কিছু নেই। কারণ সুখটা একটা রিলেটিভ ব্যাপার। সাধারণত যে কোনো জিনিস যেটা আমাদের পছন্দ না, সেটাকে আমরা অসুখের ক্যাটাগরিতে ফেলে দিই। আর যেটা আমাদের একটু ট্রাবল দেয়, মানে একটু কষ্ট দেয়, সেটাকে আমরা অসুখের ক্যাটাগরিতে ফেলে দিই। জন্ম থেকে মৃত্যু সবকিছুই জীবনের অংশ। শরীরটাও তোমার অংশ, মনটাও তোমার অংশ, মাথাটাও তোমার অংশ। এবং শরীরের বিভিন্ন সাইকেল, সেটাও জীবনের একটা অংশ। যেরকম তোমার ছোটবেলায় এক ধরনের শরীর, পুবার্টি হওয়ার পরে এক ধরনের শরীর, বিয়ের পরে এক ধরনের শরীর, বাচ্চা হওয়ার পরে এক ধরনের শরীর, স্ট্রেসে থাকলে এক ধরনের শরীর, শান্তিতে থাকলে এক ধরনের শরীর, কোনো কাজ না থাকলে এক ধরনের শরীর, আর সারাক্ষণ চিন্তা করলে এক ধরনের শরীর। একদম। তো এই সবগুলোই হচ্ছে জীবনের একটা অংশ। এবার দেখো, মানুষের রক্ত, যে ব্লাড সেলস, সেগুলো 120 দিনে বদলে যায়। তাদের লাইফ হচ্ছে 120 দিনের ম্যাক্সিমাম। তো মোটামুটি 3 বছরের মধ্যে, প্রত্যেকটা 3 বছরের মধ্যে মানুষের শরীর সম্পূর্ণভাবেই বদলে যায়। মানে 3 বছর আগে তুমি আর 3 বছর পরে তুমি, তোমার সেলস, তোমার অ্যাটম সবকিছুই আলাদা, তাই না? কিন্তু দেখো, প্রত্যেক 3 বছরে তোমার নাকের থেকে কিন্তু শুঁড় বেরায় না, বা কানের জায়গায় নাক বেরায় না, একদম। বা দাঁতের জায়গায় দাঁতের থেকে চুল বেরোতে আরম্ভ করে না, বা মাথার থেকে চুল বেরোয় না।
তার মানে আমাদের শরীর ভুল করে না, তাই তো? দেখো, যে কোনো একটা জিনিস যদি ভুল হয় তাহলে তো সেটা সবভাবেই ভুল হবে, তাই না? অনেকভাবেই ভুল হবে। যেরকম যে বাচ্চা স্কুলে গিয়ে পড়াশোনা করতে চায় না, সে তো এমন নয় যে একদিন করবে না হঠাৎ করে, তার প্রথম দিকেই করতে ভালো লাগে না। তো চিরাচরিত যে ব্যবহারগুলো, সেগুলো মোটামুটি প্রেডিক্ট করা যায়। এবারে দেখো, 3 বছর পরে তুমি 3 বছর পরে সম্পূর্ণ বদলে গেল, এরকম না যে হঠাৎ করে আমার এই জায়গার সাদাটা কালো হয়ে গেল, কালোটা সাদা হয়ে গেল, বা আমার চেহারাটা চেঞ্জ হয়ে শাহরুখ খানের মতন হয়ে গেল। তো তার মানে তুমি বুঝতে পারছো যে আমাদের শরীরের মেমোরি বলো বা তার কন্টিনিউটির ক্ষমতা বলো, সেটা প্রচন্ডই এক্সেপশন। কেমন? তো এবার যদি শরীরে কোনো সমস্যা হয়, হুম তো সেই সমস্যাটা কেন হচ্ছে? আহ, শরীর যদি এতটাই ভালো হয় যে 3 বছর পরে, মানে 120 দিন পরে তোমার ব্লাড পুরো চেঞ্জ হয়ে গেল, সেটা চেঞ্জ হওয়ার পরেও তোমার মধ্যে তো নতুন ব্লাড আসলো না, মানে নতুন ব্লাড আসলো না মানে তোমার ব্লাড প্রোফাইলটা চেঞ্জ হলো না, ব্লাডের ভলিউমটা মোটামুটি এক থাকলো, হিমোগ্লোবিন লেভেল প্রায় এক থাকলো, ঠিক আছে? তোমার 3 বছর পরে সমস্ত চেঞ্জ হয়ে যাচ্ছে শরীরে। আমাদের 55 থেকে 65% জল, জল তো প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছুই বদলাচ্ছে। কিন্তু তাও আমাদের চেহারা বলো বা আমাদের কথা বলার ভঙ্গি বলো বা আমাদের চিন্তাধারা বলো, এগুলোতে খুব একটা বেশি সেম থাকে। হুম পরিবর্তন হয় না। তার মানে আমাকে কি বুঝতে হবে, হঠাৎ করে আমার শরীরে যদি একটা ব্যাধি হয়, হুম তাহলে কোনো কিছুই কিন্তু হঠাৎ করে হয় না। এটা একটা হতে 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 একটা সময় পরে ওটা আমরা বুঝতে পারি, সিমটমটা সামনে আসে। হুম তো যেহেতু শরীর ভুল করে না, সেই হুম জন্য একটা ব্যাধি হলে শরীর কেন ভুল করছে? যেমন আমার থাইরয়েডটা যখন প্রথম আমি বুঝতে পারি তখন আমার ভীষণ শ্বাসকষ্ট হতো বেশ অনেক দিন ধরেই। তারপরে ব্লাড টেস্ট করার পর বুঝতে পেরেছি যে আমার থাইরয়েড 9 পয়েন্ট সামথিং, তখন প্রথম টেস্ট করার পর। তার আগে শ্বাসকষ্ট ছাড়া আমি আর কিছু বুঝতে পারিনি। তাহলে যদি কারোর থাইরয়েডের সমস্যা হয়, বিভিন্ন রকমের সিমটম হতে পারে। আমার আমরা আসছি থাইরয়েডের সমস্যাতে আসছি, আমরা এখন যেটা আলোচনা করছি, যেটা হুম, বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে সমস্যা, কথাটা বোঝার চেষ্টা করছি, ব্যাধি, আচ্ছা ঠিক আছে। হুম যেটাকে ব্যাধি বলে। তো হুম শরীর যদি ভুল নাই করে, হুম তাহলে হঠাৎ করে থাইরয়েড, যেটা এত সুন্দরভাবে আমাদেরকে ম্যানেজ করছে, সেখানে ভুল কি করে করে বসে শরীর, ঠিক আছে? হুম এটার উত্তরটা হলো, শরীর এখানেও কোনো ভুল করে না। হুম? তোমার যখন বিভিন্ন ভাবের স্ট্রেসার তৈরি হয়, তখন সেই স্ট্রেসারটাকে কম্পেনসেট করতে হবে। যেমন ধরো, তুমি যদি দৌড়ো, 100 মিটার দৌড়ো প্রচন্ড ফাস্ট, হুম তারপরে যেই দৌড়টা শেষ হবে, তুমি মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়াটা আরম্ভ করবে, তাই না? ডিপ নিঃশ্বাস নেওয়া আরম্ভ করবে। প্রচন্ড জোরে দৌড়ানোর পরে তোমার হার্ট রেট হবে প্রায় 130, 140। এবারে সেই সময় তুমি যদি হার্ট রেট মেজার করো, আর সেই সময় তুমি যদি তোমার ব্রিদিং প্যাটার্নটা মেজার করো, তুমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছ, তোমার হার্ট রেট 150 হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি সেটাকে ব্যাধি বলবে? না। কি বলবে সেটা? এটাকে বলে কম্পেনসেটরি মেকানিজম। কেমন? আচ্ছা। যখন তুমি দৌড়চ্ছ, তোমার মাসল গুলোতে প্রচন্ড ফাস্ট অক্সিজেনের দরকার, তো হুম হার্টকে তাড়াতাড়ি পাম্প করতে হবে, হুম ঠিক আছে? হ্যাঁ হার্ট রেটটা যেটা বাড়ছে, এটা কম্পেনসেট করছে, কারণ তোমার মাসল গুলোতে এখন প্রচন্ড অক্সিজেনের দরকার, হ্যাঁ ঠিক আছে? হুম এবারে তার সাথে সাথে লাংসটাও, এবার তুমি যখন দৌড়ে তুমি থামলে, থামার পরেও এখন রিল্যাক্সেশনের দরকার মাসলটা। তো তুমি মুখ দিয়ে নিঃশ্বাস নেবে, কারণ নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার পরে তুমি অ্যামাউন্ট অফ ভলিউম যেটা দরকার, সেটা তুমি সাপ্লাই করতে পারবে না। তার মানে তুমি যখন জোরে দৌড়ালে,
100 মিটার, তারপরে তোমার যদি তুমি মুখ দিয়ে যদি নিঃশ্বাস না নাও আর তোমার হার্ট রেট যদি 100-র উপরে না যায়, তাহলে তুমি কোল্যাপস করে যাবে, তাই না? বাপরে। হুম, ঠিক আছে, তো সেটা হচ্ছে অসুস্থতা, যেখানে শরীর কম্পেনসেট করতে পারছে না। আচ্ছা। ঠিক আছে, হুম, কিন্তু যেখানে যদি শরীরের কোনো কিছু একটা যেরকম হওয়ার সেরকম যদি না হয়, হুম, তাহলে আগে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে শরীর একটা কিছুকে কম্পেনসেট করার চেষ্টা করছে। এবারে আমাদের একটা প্রবলেম রয়েছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ভারতে সাধারণত সবাই প্রচন্ড ম্যাজিক প্রিয়, বুঝেছো? হুম। টোটকা মানে? টোটকা আচ্ছা। লোকে কারণ এখানে প্রত্যেক 2 কিলোমিটারে একটা করে মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, কিন্তু সায়েন্স ল্যাব তুমি 500-500 কিলোমিটারে দেখবে না। হাইওয়েতে যদি তুমি ড্রাইভ করো, তুমি প্রত্যেক 5 কিলোমিটার পরে একটা করে মদের দোকান দেখবে। বড় বড় শহরেও তুমি বইয়ের দোকান আর খুঁজে পাবে। তো আমরা, আর তুমি যদি গুগলে সার্চ করো যে লাস্ট বছর ভারতীয়রা কি সার্চ করেছে, সেখানে দেখবে সার্চ হচ্ছে হনুমান টেম্পল নিয়ার মি। তো আমরা সবসময় ভাবি যে যাই করবে ভগবানই করে দেবে, ভগবান জীবনটা দিচ্ছে, নট এনাফ, সেটা সবকিছু ভগবানই দেখে নেবে বা কোনো একটা ম্যাজিকে হয়ে যাবে। কিন্তু আমরা কোনো কিছুকেই বোঝার জন্য খুব একটা সময় দিই না। যেরকম তোমরা যখন স্কুলে পড়েছো, অনেকেই তোমাদেরকে বলেছে না পারলে যা মনে আসে লিখে দিয়ে আসবি, বোঝাবুঝির দরকার নেই, নোটস মুখস্থ করবি, যা মনে আসবে লিখে দিয়ে আসবি, পরীক্ষার খাতা খালি ছাড়বি না, তাই না? একদম, একদম। আমাদেরকে ছোট থেকেই যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বোঝার দরকার, আর যেটাকে আমরা বোঝা বলে মনে করি সেটা আসলে অনুমান। মানে তুমি এটা বুঝতে পারলাম না, এটা একটু আপনাকে বোঝাতে হবে আমাকে। বইতে হারাপ্পা পড়লে, হারাপ্পাতে কোনোদিনও দেখোনি, কোনো সভ্যতাকে চোখের সামনে থেকে গড়তে দেখোনি, কোনো সিটি প্ল্যানিং করনি, তাহলে তুমি কি ওটা বুঝতে পারবে? না। তুমি একটা ইনফরমেশন পেলে, তুমি একটা নিজস্ব গল্প দিয়ে তুমি এক ধরনের সাজিয়ে নেবে, মানে দিয়ে বই পড়ার পর আমরা একটু কল্পনা করে নিতে পারি। তোমরা তুমি একটা কল্পনা, একটা ধারণা তৈরি হবে, ওটাকে বোঝা হ্যাঁ। বলে না, ওটাকে একটা ধারণা বলে। হুম, ঠিক আছে, তো হুম। ভারতে যে শিক্ষা ব্যবস্থাটা, সেটা হচ্ছে অনেকটা ধারণার উপরে আধারিত, যেই কারণের জন্য একটা জিনিস বোঝার জন্য তোমার ইনফরমেশন দরকার, হুম, এক্সপেরিমেন্ট দরকার, ডেটা দরকার, বিভিন্ন ভাবে তোমাকে সেই ডেটাটাকে কালেক্ট করতে হবে, প্রচন্ড সময় দিতে হবে, তাই না? হুম। তো যেটা আমরা করি না, যেই কারণের জন্যই, যেরকম তোমার শ্বাসকষ্ট হতে আরম্ভ করেছে, তুমি ব্লাড টেস্ট করলে দেখা গেল তোমার থাইরয়েডটা বেশি। হুম, এবারে একটা ধারণা তৈরি করে দেওয়া হলো যে তুমি অসুস্থ, তোমার থাইরয়েডটা ঠিক না, হুম, এবার তোমাকে ওষুধটা খেতে হবে। হুম, এবারে এই সিচুয়েশনটাকে তুমি ভাবো যে তোমার প্রচন্ড, তুমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছ জোরে জোরে, হার্ট রেট 150 হয়ে গেছে। সেই সময় একজন তোমার ডেটাটা নিয়ে বলল, রিয়াশ্রী তুমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছ, হুম। তোমার হার্ট রেট 150, তোমার হার্টের প্রবলেম রয়েছে, তোমাকে ওষুধটা খেতে হবে। সে কিন্তু জানলো না যে এটা কি কারণে হচ্ছে, কিছু তো একটা কারণে হচ্ছে। তো ভারতে যেরকম স্কুলে পড়ার সময় ধারণারও যথেষ্ট না, নোটস বই মুখস্থ করো আর পরীক্ষার খাতায় ওটা বমি করো, এই তো পড়াশুনো বলতে এই, এবং সেই প্যাটার্নটাই তো থেকে যায়। তো সেই জন্যই জানার দরকার নেই, বোঝার দরকার নেই, সময় দেওয়ার দরকার নেই। দেখলে শ্বাসকষ্ট হচ্ছে, টেস্ট করলে একজন তোমাকে বলে দিলে এবার তুমি অসুস্থ, এবার তুমি সারা জীবন ধরে এই ওষুধটা খেয়ে যাও, তুমি সেটা বিশ্বাস করলে। কারণ পড়াশোনাটাও তো ওরকম, ওখানে তো তুমি কোয়ারি করছো না, বইতে যা লেখা আছে ওটা যে সত্যি সেটা তুমি বিশ্বাস করে নিলে, তোমার কাছে কিন্তু কোনো প্রুফ নেই যে ওটা সত্যি।
বইটাকে তো বিশ্বাস না করা ছাড়া উপায় কিছু না, নেই। হয় ব্রেন কোয়ারি করবে, জানতে চাইবে, নয় সে বিশ্বাস করবে। দুটো আলাদা জিনিস। তুমি আমাকে বললে যে তোমার শ্বাসকষ্ট হতো, তারপরে তুমি টেস্ট করালে, হুম। এটা আমি তোমার থেকে জানলাম, হুম। কিন্তু এটা আমি কি করে বিশ্বাস করবো? আমাকে তো তোমাকে ক্রস কোশ্চেন করতে হবে, তাই না? শ্বাসকষ্ট কেন হতো? তুমি কি 5 তলায় থাকতে? জিজ্ঞেস না। করছি, তুমি কি 5 তলায় থাকতে? না। তার মানে ওঠানামা করতে শ্বাসকষ্ট হতো। তুমি না, যেখানে থাকতে সেখানে কি দরজা জানলা বন্ধ থাকতো? সেরকমও নয়। তুমি যেখানে থাকতে, তুমি কি মরুভূমিতে থাকতে যেখানে কোনো আহ, গাছপালা ছিল না? না। তোমার কি প্রচন্ড রাগ ধরতো? তা একটু ধরতো। তো এবারে আমি আস্তে আস্তে জানছি, তুমি বললে তোমার শ্বাসকষ্ট হচ্ছে, হুম। সেটা আমি জানলাম, জাস্ট হুম। একটা ইনফরমেশন পেলাম। কিন্তু যে কোনো ইনফরমেশনটা একটা ফ্যাক্ট না। এবার আমাকে ওটাকে ফ্যাকচুয়ালি এভ্যালুয়েট করতে হবে, যার জন্য আমাকে জানতে হবে, তাই না? হুম। আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে যে তোমার কি সত্যি শ্বাসকষ্ট হচ্ছে কিনা, এবং করে করে আমাকে বের করতে হবে যে এটা কেন হচ্ছে। আচ্ছা। তো যদি টোটকার জায়গায়, টোটকা মানে হচ্ছে ভারতে যেহেতু কেউ কিছু না জেনেই জাস্ট ধারণাটাকেই জেনে নেওয়া ভেবে নিয়েছে, পড়াশোনাটাই ওরকম ধরনের। কারণ তুমি যদি কোনোদিনও ইলেকট্রিক মানে ইলেকট্রনিক সার্কিট নিজের থেকে না বানিয়ে থাকো, তুমি ওমস ল কি কি সেটা জানবে কি করে, তাই? কিন্তু মুখস্থ তো করে নিয়েছো। ওমস ল মানে হচ্ছে ভি ইজ ইকাল টু আই আর, মানে মুখস্থ করে নিয়েছো, মোটামুটি একটু ধারণা করে নিয়েছো যে হ্যাঁ এখানে দুটো পয়েন্ট কারেন্ট যাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা তোমার তোমার ধারণা হয়েছে, তোমার সেটার জ্ঞানটা হয়নি। জ্ঞান একটা জিনিসের উপরে তখনই হবে যখন তুমি সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করবে, যখন তুমি সেটা আরো ডিপলি জানবে, সেটার কারণটা জানবে, সেটার এক্সেপশন গুলো জানবে। এবং যেহেতু এই জ্ঞান অর্জন করার উপরে ফোকাসটা নেই, কারণ তোমার 10 বছরের ছেলে রয়েছে, হুম। তো সেই ছেলেকে তুমি কতদিন জিজ্ঞেস করেছো, আরে আজকে তুই কি জ্ঞান অর্জন করলি? কোনোদিনই করিনি। কি জিজ্ঞেস করেছো, কিরে পরীক্ষাতে কত পেলি, হুম। আজকে কটা ক্লাস হলো, হোমওয়ার্ক? বরং এটা বরং এটা বলেছি, বাহ, বিশাল জ্ঞানী হয়ে গেছিস। হ্যাঁ। তো তার তাৎপর্য হচ্ছে যে ভারতে বাচ্চাদেরকে হুম। এমন ভাবেই ট্রেনিংটা দেওয়া হয় যাতে তারা জ্ঞানটা না অর্জন করতে চায়। তার পেছনেও কারণ আছে। কারণ ভারতে তথাকথিত মা বাবারা তো সবাই অজ্ঞানী। বাচ্চা চাই তাই বাচ্চা হয়েছে, তার পেছনে খালি চাওয়া আছে, ইচ্ছে। সবার হচ্ছে, আমারও হবে। সন্তান হওয়ার ব্যাপারটা নিয়ে তো কোনো জ্ঞান অর্জন করার ব্যাপার নেই। এবার আমরা যদি বাচ্চাদেরকে বলি কিছুই বিশ্বাস করা যাবে না, হুম। জ্ঞান অর্জন করতে হবে, প্রশ্ন করতে হবে, শিখতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, তাহলে তারা প্রথমে তো মা বাবাকে দেখে বলবে, হ্যাঁ গো মা বাবা, আমি স্কুলে গিয়ে ঝগড়া করলে তুমি বলো ঝগড়া করিস না, বাড়িতে তো তোমরা দুজন সারাক্ষণ ঝগড়া করো, বলবে না? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। তাতে তো মা বাবার গায়ে লাগবে, তাই না? তাদের মিথ্যেগুলো ধরা পড়ে অবশ্যই। যাবে। ঠিক আছে। হুম। এবারে যারা তথাকথিত মারা সেই বাচ্চাদেরকে পড়াচ্ছে, তারা নিজেরাই কিন্তু জানে না যে 0/0 কেন ইনফিনিটি। বেসিক ম্যাথসের ব্যাপার। বা তারা কোনোদিনও হারাপ্পাতে গিয়ে দেখেনি। তো অধিকাংশই কোনোদিনও ইলেকট্রিক্যালের সার্কিট করে দেখেনি যে ওমস লটা কি জিনিস। তারা কেউই কিন্তু প্রজেক্টাইল ছুঁড়ে প্রজেক্টাইলের মোশনটা দেখেনি, তারা ভ্যাকিউম টেস্ট করে গ্র্যাভিটিটা দেখেনি, তারা ধারণা নিয়ে চলেছে, তাই না? তবে যার কাছে যেটা আছে সে সেটাই দেবে। তো সেই মা বাবারা তাদের বাচ্চাদেরকে ধারণার উপরে ভিত্তি করেই চলা শিখিয়েছে, যাতে মা বাবাকে প্রশ্ন না করা যায়। কারণ ভেতরে কিছু নেই, তো প্রশ্ন করলেই তো মা বাবা এক্সপোজড হয়ে যাবে।
সেই কারণে যেহেতু এই ধারণা নিয়ে চলেছে, বাচ্চাদেরকে শেখানো হয়েছে টিচার যা বলবে সব সত্যি, বিশ্বাস করে নিতে হবে। মা বাবা যা বলবে সব সত্যি। মা বাবা কিন্তু ওহমস ল জানে না, কোনোদিনও করে দেখেনি, কিন্তু সে যদি বলে সেটাকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, বড়দের কথা শুনতে হবে, বিশ্বাস করে নিতে হবে, বড়রা যা বলছে শুনতে হবে, টিচার যা বলছে শুনতে হবে। কারণ কেউ যখন জানে না সে তো শেখাতে পারবে না, সে একটা ধারণা দেবে, সেই ধারণাটাকে বাচ্চাকে মেনে নিতে হবে। এবার আমি যদি বাচ্চাকে শেখাই যে এক্সপ্লোর করো, প্রশ্ন করো, আমি যেটা বলছি সেটা তুমি বিশ্বাস করো না, তো তাহলে তো বাচ্চা প্রথমে আমাকেই আগে প্রশ্ন করবে। কিন্তু আমরা বাবা মারা কিন্তু অনেক সময়, বেশিরভাগ সময় বলে থাকি, যারা কোশ্চেন করে যে সমস্ত বাচ্চারা, তারা খুব ইন্টেলিজেন্ট হয়। হ্যাঁ, কিন্তু তোমাদের তো মাথাটা গরম হয়ে যায়। যেরকম বাচ্চা যদি তোমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা মা আমি কেমন করে হলাম, তুমি কি বলবে? তোর বাবা আর আমি মিলে গণেশ ঠাকুরের সামনে দাঁড়িয়ে মালা বদল করেছি, তোর বাবা আমার গলায় মালা পরিয়েছে, আমি তোর বাবার গলায় মালা পরিয়েছি, ঠাকুরের পছন্দ হয়েছে, তোকে পাঠিয়ে দিয়েছে। এবার সে স্কুলে গিয়ে একটা ব্যাচমেটকে বলবে চল আমরা একটু মালা বদল করে দেখি, তারপরে দেখে ও বুঝবে কিছুই তো হচ্ছে না তখন। ঠিক আছে, সেই জন্যই বাচ্চাদেরকে ওই মালা বদলের পরে তুই জন্মেছিস বলার সাথে সাথে তাকে বুঝিয়ে দিতে হবে যে এটাকে বিশ্বাস করতে হবে তোর, এটাই সত্যি, কারণ আমি বলছি, আমি মা বাবা, আমরা মা বাবা, আমি বলছি। তো এই কারণে কি হয়, সবাই মাথাটাকে সারাক্ষণ লাগিয়ে রাখে, কিন্তু ওই মাথাটার মধ্যে কিন্তু কোনো সাবস্টেন্স নেই, ওটা তৈরি হয়নি, ওটা ধারণা। বুঝেছ? ওটা ধারণা, গভীরভাবে কোনোদিন বুঝিনি। হ্যাঁ ওটা ধারণার উপরে ভিত্তি করে। তো থাইরয়েডটা কেন ইম্পর্টেন্ট, এটা সন্দর্ভটা কি সেটা আমি আসছি। তো যখন তোমার শ্বাসকষ্টটা হলো, তোমাকে কেউ একজন একটা টেস্ট করতে বললো, তুমি টেস্ট করলে, সে বলে দিল তুমি অসুস্থ, সে ডাক্তার, ডিগ্রি পেয়েছে, তাই তুমি বিশ্বাস করে নিলে। রিপোর্ট থেকে তো বোঝা যাচ্ছে যে আমার থাইরয়েডের লেভেলটা বেশি। আমি তো তোমাকে একটা উদাহরণ দিলাম। তোমার একটা রিপোর্ট নেওয়া হলো, দেখা গেল তোমার নিঃশ্বাস মিনিটে 60 বার হচ্ছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছ, তোমার হার্ট রেট 150, তাহলে তোমাকে কি আমি অসুস্থ ডিক্লেয়ার করে দিতে পারি? যতক্ষণ আমি কনটেক্সটটা না জানি, যতক্ষণ আমি ইনভেস্টিগেট না করি, ততক্ষণ তো একটা ডেটা তো ডেটাই। যেরকম ধরো একটা বিয়ের সময়, বিয়ের দিনে প্রচুর ছবি ছাপা তোলা হয়, ঠিক আছে, এখন তো আরো অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়, অনেক ক্যামেরা অ্যাঙ্গেল, লাইট ফাইট। দেখবে বর বউকে দেখে মনে হয় মানে 7 জন্ম একসাথে থেকে স্বর্গের থেকে নেমে এসছে, এত খুশি, মানে তার হাসিটাই হচ্ছে $1 বিলিয়ন হাসি। তো ফটো দেখে তো মনে হবে দুজনে খুব খুশি, তাই না? স্বাভাবিক। তাহলে তো আর ভারতে কোনো বিয়ে ভাঙতো না, কারণ কোনো বিয়ের অ্যালবামেই তুমি বউকে মুখ গোমড়া করে তো দেখবে না। দেখেছো কি? তোমার নিজের বিয়েতেও দেখেছো, কারো বিয়েতেও তুমি কি দেখেছো বউ মুখ গোমড়া করে রয়েছে? না। তাহলে সেটাও তো একটা ডেটা। হ্যাঁ, বিয়ের ছবিতে যদি বর বউকে দেখা হয়, তারা তো সবসময় হাসছে, একদম, তার মানে হচ্ছে তাদের বিয়েটা খুব সুন্দর। হ্যাঁ, সেটা কি বাস্তব? ডেটা উইথাউট এ কনটেক্সট মেক্স নো সেন্স, কারণ যে কোনো ডেটাটা তো একটা সাময়িক সময়, একটা সময়ে তোমার ডেটাটা নেওয়া হচ্ছে, একটা ওকেশনে নেওয়া হচ্ছে, একটা মোমেন্টারি নেওয়া হচ্ছে। তোমার 22 বছরের জীবনে, যখন তুমি থাইরয়েড টেস্ট করেছো, তোমার 22 বছরের জীবনটা কি 1 সেকেন্ডে নেওয়া ব্লাডটা কোনোদিনও রিপ্রেজেন্ট করতে পারে? কখনোই নয়। করতে পারে? মানে ধরো কেউ ম্যাট্রিকে 90% পেয়েছে, কেউ ম্যাট্রিকে 40% পেয়েছে অঙ্কতে, 40 পেয়েছে তাকে কি তুমি খারাপ স্টুডেন্ট বলবে? যে 90 পেয়েছে তাকে কি তুমি ভালো স্টুডেন্ট বলবে? কিন্তু আমাদের এখানে তাই বলা হয়। হ্যাঁ, তাই বলা হয়। কারণ যে 40 পেয়েছে বা 90 পেয়েছে সে অঙ্কটা আদৌ জানে কিনা, বোঝে কিনা, তার সাথে ইমোশন আছে কিনা, সেগুলো ইনভেস্টিগেট করতে তো খাটনি খাটতে হবে।
মানে একটা বাচ্চা মা আমি কি করে এসেছি এই প্রশ্নটার উত্তর দিতে হলে তো আগে নিজেকে শিখতে হবে ব্যাপারটা, যে কি করে আমি বাচ্চার সাথে এটা কমিউনিকেট করব, তাকে কি করে এক্সপেরিমেন্টালি বোঝাবো, সে নিয়ে একদম। 1-1.5 মাস খাটাখাটনি করতে হবে, তাই না? হুম, নিজেকে রেডি হতে হবে এই যে ওখানে মালা যাওয়ার বদল জন্য। করে তুই চলে এসেছিস, ঠাকুর দিয়ে দিয়েছে, এটা বলতে তো 1 সেকেন্ড টাইম লাগবে। ঠিক সেইভাবেই কুইক জাজমেন্টের ব্যাপারটা, যে ব্রেন গুলোকে টোটালি ডিস্টার্ব করে দেওয়া হয়েছে স্কুল স্কুল থেকে। কারণ টিচারকে বেশি প্রশ্ন করলে ঘরের চিঠি চলে আসবে, সে তো কিছু জানে না। যারা ওই ব্ল্যাক বোর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে যে ওম সব পড়াচ্ছে, সে কিন্তু নিজেও কোনোদিনও সার্কিট করে, সব ধারণা যে পড়াচ্ছে তারও ধারণা, যে টাকা দিয়ে বাচ্চাদের স্কুলে পড়াতে পাঠাচ্ছে তারও ধারণা, বাচ্চাদেরও ধারণা। সেই জন্যই তাদের শরীরে বা জীবনে কোনো এমন জিনিস হলে যেটা তারা দেখেনি, যেরকম ধরো শ্বাসকষ্ট, তারা কি করবে? ধারণাই করবে, তারা তো জ্ঞানটা অর্জন করার চেষ্টা করবে। আসল জিনিস কি, থাইরয়েড ডিসঅর্ডার বলতে কি? ডিসঅর্ডার মানে হচ্ছে যেরকম থাকার সেরকম ডিসঅর্ডার। রান্নাঘর রান্না করার পরে ডিসঅর্ডার হয়ে যায়, তাই? তুমি রান্নাঘরে সকালে ঢুকলে সাজানো গোছানো, আশা করি সাজানো গোছানো, রান্নাটা করলে, এবার রান্না করার পরের মুহূর্তে তুমি যদি রান্নাঘরের একটা ছবি তোলো, কিরকম হবে ছবিটা? অগোছালো। সিঙ্কের উপরে একটা কড়াই পড়ে হুম। রয়েছে, হ্যাঁ, হুম। একটু ডিমের ঝোল পড়ে রয়েছে কোথাও একটা। সেই সময় ধরো তোমার কোনো বড় এসে রান্নাঘরটা দেখলো, দেখে কি অগোছালো মেয়েটা, তাহলে তুমি কি সেটা মেনে নেবে? অবশ্যই নয়, মাথা খারাপ হয়ে যাবে। তুমি জাস্টিফাই একই কষ্ট করে একই কষ্ট করে রান্না করেছি, তার মধ্যেও বাড়তি কেউ শুনতে চাইবে না। ডিসঅর্ডার মানেটা হচ্ছে অগোছালো। হুম। মানে থাইরয়েড তো একটা কমপ্লেক্স হরমোনাল সিস্টেম, সেখানে হরমোনগুলো যেরকম থাকার সেগুলো নেই। তো তোমাকে একজন বললো যে তোমার থাইরয়েডের রান্নাঘরটা অগোছালো, সারা জীবন তোমাকে ওষুধটা খেয়ে যেতে হবে যাতে এটা গোছানো থাকে, তুমি তো মেনে নিলে। অথচ রান্নাঘরেই যদি কেউ এসে ওই কমেন্টটা করতো, তুমি তাকে ধুয়ে শেষ করে দিতে। কিন্তু সেই একই থাইরয়েডের রান্নাঘর নিয়ে একজন তোমাকে বললো, তুমি সেটা মেনে নিলে। তো পুরো ব্যাপারটাই হচ্ছে ধারণা আর মান্যতার ব্যাপার, হুম। ঠিক আছে? এবারে এখানে দ্বিতীয় একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভিকটিমহুড। ভারতে কমপ্লেন করা আর ভিকটিমহুড প্লে করাটা হচ্ছে একটা ফেভারিট জিনিস লোকের। শুধু কি ভারতে, সব সর্বত্র তো একই। বাকি জায়গা তো আমি ঘুরে এসে দেখি, আমি ভারতটা দেখেছি, আমি ভারতের কথা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমার আমেরিকান গার্লফ্রেন্ড নেই, যদি আমার আমেরিকান গার্লফ্রেন্ড হতো, তার সাথে আমি অনেকদিন থাকতাম, তাহলে আমি বুঝতে পারতাম যে আমেরিকান মেয়েরা কি করে। আচ্ছা। তো কথার তাৎপর্য হচ্ছে, যেটা ভারতে অবজারভেশন, সেটা হচ্ছে ভিকটিমহুডটা একটা লোকের যখনই অ্যাটেনশনের দরকার হয়, সবাই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে লোকে বলে আহারে কাজ করে ছেলেটা কত অসুস্থ হয়ে পড়েছে, বা আহারে মেয়েটা কত খেটে অসুস্থ হয়ে পড়েছে। এই যে সবাই একটু কিরে এখন তোর শরীরটা কেমন আছে, কি উইক হয়ে গেছিস, এটা লোকের পছন্দ। মানসিকভাবে বিকৃত মাথা, যেটা ধারণা মান্যতা বিশ্বাস দিয়ে তৈরি, সেখানে তো কোনো সাবস্টেন্স নেই, তো কোনো কিছুই তো ডিপলি শেখা হয়নি। সেখানে কি হয়ে যায়, সেখানে এই ভিকটিমহুডটা অনেক বেশি রোল প্লে করে। তো এবারে ভিকটিমহুড যে প্লে করছে, সেটা তো না বুঝেই করছে। স্বভাবে বসে গেছে, বুঝেছো? হয়তো। রান্নার সময় তুমি যে নুনটা ঢালো, তুমি কি হুম। মেজার করো? আজকে 1 কিলো ফুলকপি আছে, 1 কিলো ফুলকপিতে 100 মিলিগ্রাম নুন দিতে হবে, তুমি কি মেপে দাও না আন্দাজে দিয়ে দাও? আন্দাজ। তাই না? হ্যাঁ। সিস্টেমে ঢুকে গেছে। হ্যাঁ। ভিকটিমহুডটা ঠিক সেই রকম। কিন্তু এই যে সে তো অ্যাওয়ার না যে করছে তো ভিকটিমহুড প্লে। রান্না করার সময় তুমি যে কি করে নুনটা মেজার করছো, সেও তো তুমি অ্যাওয়্যার। হ্যাঁ। অ্যাওয়্যারটা হতে হবে। হুম।
বেঁচে থাকতে গেলে, ভালো থাকতে গেলে যেটা প্রয়োজন সেটা করতে হবে। আর না করতে পারলে ধারণা, মান্যতার বিশ্বাস দিয়েই জীবন চলবে। এবার যখন তোমার থাইরয়েডটা কোট আনকোট ধরা পড়লো, এরকমই তো বলো বাংলাতে আমার থাইরয়েড ধরা পড়েছে, তাই না? তো যখন তোমার ধরা পড়লো, এই ধরা পড়ার ব্যাপারটাকে বেশ রসি রসি সবাইকে নিশ্চয়ই বলেছ, আমার না থাইরয়েড ধরা পড়েছে। লোকেরা জ্ঞানও দিয়েছে, মানে যে কোনোদিনও মেডিকেল নিয়ে পড়াশুনো করেনি, যে তার জীবনটাকে স্যাক্রিফাইস করেনি মেডিসিন নিয়ে, যখন বাকি মেয়েদেরকে বলেছো তারা নিশ্চয়ই প্রচুর জ্ঞান দিয়েছে, এই ভালো করে থাকবি, একটু বেশিক্ষণ রেস্ট নিবি, বিভিন্ন জন বিভিন্ন জ্ঞানও দিয়ে। নিজেই বিভিন্ন রকম ভাবে গুগলে সার্চ করে দেখেছি কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, কোনটা খেলে ভালো থাকবো কোনটা খেলে নয়। যাক, তুমি এক লেভেল একটু বেশি করছো, কিন্তু যাদেরকে তুমি এই গুছিয়ে গুছিয়ে গল্পটা বলেছো হুম। তারা কি তোমাকে জ্ঞান দেয়নি? হ্যাঁ, সবাই কিছু না কিছু তো জানে, বেশিরভাগ মানুষের সবারই তো আছে কম যাদের বেশি কারো মেয়েদের। কিছুই নেই, যাদের কিছুই নেই তারা জ্ঞান দেয়, কারণ নেই তো, জ্ঞানটার অভাব, জ্ঞান তো অর্জন করেনি, ধারণা মান্যতা অর্জন করেছে আর বিশ্বাস দিয়ে চালিয়ে দিয়েছে। কিন্তু এই যে এতদিন স্কুল পড়েছে, মা বাবা এত টাকা খরচা করেছে, সেটা একটা ভ্যালিডেশন চাই। তো যখনই সুযোগ পায়, যেরকম লোকে যখনই সুযোগ পায় ভিকটিমহুড প্লে করে, যাদের কাছে প্লে করে তারা সুযোগ পেয়ে তাদের অ্যাডভাইসটা চালিয়ে দেয়। তো এর ফলে কি হয়, যে তথ্য আর সত্য আর জ্ঞান সেটা বেরিয়ে যায় পুরো ডিসকোর্স থেকে। ওকে, এবং যেহেতু একটা কাজ তুমি রোজ করতে থাকলে ওটা তোমার সিস্টেমে বসে যায়। ধরো আমি গত 40 বছর ধরে নিজের হাতে চা বানিয়ে খাচ্ছি, ভোরবেলা এটা আমার প্রথম কাজ, সিস্টেমে বসে গেছে। এবার একদিন দুধ নেই, মাথাটা একটু গরম গরম হবে, তো ইস, সকালে চাটা হচ্ছে না, 5টা বাজার অপেক্ষা করবো কখন দুধের দোকান খুলবে নিয়ে আসবো। ধরো চা পাতা নেই, মাথা গরম হবে, পরে চা পাতা নেই, স্কুলে গেছি ভুলে গেছি, অস্বস্তি লাগবে, মাথাটা একটু যন্ত্রণা যন্ত্রণা করবে। কেন? কারণ এই যে 40 বছরের হ্যাবিটটা হঠাৎ করে আমি একদিন হচ্ছে না, হুম। সেটার জন্য বডি প্রিপেয়ার করেছিল কিন্তু সেই কাজটা হলো না, হ্যাঁ। তার জন্য অস্বস্তি। এবারে তুমি যখন ওষুধটা খেতে আরম্ভ করবে, 1 বছরের মধ্যে ওটা তো তোমার সিস্টেমে বসে যাবে। হ্যাঁ, ডেলিকার কাজ এটা। না খেলে তোমার মনে হবে ইস, শরীরটা কেমন একটা লাগছে, মাথাটা ঘোরাচ্ছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, কেমন একটা উইক লাগছে। এই একই জিনিস তুমি যদি ডেলি রান্না করো, হুম। একদিন রান্না করবে না, তোমার দেখবে মনে হবে আজকে কি যেন একটা প্রবলেম হচ্ছে, আমার ঠিক হচ্ছে না। সেম জিনিস। তো তোমার যে ডিসকমফর্টটা হচ্ছে ওষুধটা না খেলে, সেই একই ডিসকমফর্ট হবে তোমার যদি সকালে চা খাওয়ার অভ্যেস থাকে, তুমি চা না খাও। তোমার যদি রোজ স্নান করে, চুল ধুয়ে স্নান করে চুল আঁচড়ানোর স্বভাব থাকে, চুলে তেল মেখে, হুম। একদিন তোমার তেল ফুরিয়ে গেলেও তোমার সেই প্রবলেমটাই হবে। হুম। 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 তো এই যে অস্বস্তি হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে হ্যাবিটটা, প্যাটার্নটা ব্রেক হওয়ার জন্য, তার সাথে ওষুধের কোনো সম্বন্ধ নেই। আচ্ছা। জুতো ছিঁড়ে গেলেও তোমার একই প্রবলেম হবে, মাথায় রাগ ধরবে, কোথাও একটা যাচ্ছ হঠাৎ করে জুতোটা ছিঁড়ে গেল, একই হুম। একই হবে, কারণ ওটা পরে যেতে যেতে তোমার অভ্যেস হয়ে গেছে। কিন্তু বাইরের কাজ মানে এক্সটার্নাল যে সমস্ত আমরা কাজ করি আর ওষুধের ব্যাপারে আমরা ভীষণ মানে এক্সট্রা কেয়ার করে থাকি, না, কারণ ওটা মানে তোমাদেরকে, সিরিয়াস নিয়ে থাকি। ওটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়ে গেছে, বুঝে নিয়েছো তোমরা। সিরিয়াস, দেখো যদি সিরিয়াসনেসের কথা বলো, ভারতে কেউ কোনো কিছু নিয়েই সিরিয়াস। সিরিয়াস যদি কেউ হতো, পরীক্ষার খাতায় সে যদি একটা জিনিস না জানতো, সে লিখে আসতো যে এটা আমি জানি না, সে শাহরুখ খানের গল্প লিখে আসতো না, এবং বাকিরাও তাকে সেই অ্যাডভাইসটা দিত না। সিরিয়াস না বলেই তো এটা হয়, আচ্ছা। তাই না? হুম। তো এবারে ব্রেন ডাজন্ট ওয়ার্ক ইন টু ওয়েজ। হুম।
ছোট থেকে সিরিয়াস না হয়ে যা ইচ্ছে তাই বুঝে নেওয়া, ভেবে নেওয়া, ধারণা করে নেওয়া, মান্যতা করে নেওয়া যখন চলেছে ব্রেনের উপর দিয়ে, তো ব্রেন হুম। কি করে সিরিয়াস হবে? তার মানে আমরা যেটা সিরিয়াস মনে করি আদতেও সেটা সিরিয়াস নয়। সিরিয়াস নয়। সিরিয়াসই যদি হবে, তুমি তো একটা সাধারণ জিনিস বুঝবে যে আমার 22 বছরের জীবন, একটা ফটোগ্রাফ দেখে কি করে কেউ বুঝে যাবে 2 মিনিটে যে আমি কি, তারপরে বাকি জীবনটা কি করে চালাতে হবে সে একটা ওষুধ দিয়ে আমাকে কি করে বুঝিয়ে দেবে? যে জীবনটা সিরিয়াসলি বেঁচেছে, যে জীবনে জ্ঞান অর্জন করেছে, সে তো আগে নিজেকেই সামান্য প্রশ্নটুকুনি করবে নাকি? কিন্তু এটা তো মাথাতেই আসে না সেই টাইমে। কারণ মাথা তো তৈরিই হয়নি না ছোট থেকে, মাথা বলে তো কিছু নেই। তোমার কি মাথা বলে কিছু আছে? এই তো। ঘিলু আছে, ঘিলুর মধ্যে কিছু ধারণা আছে, কিছু বিশ্বাস আছে, কিছু মান্যতা আছে, বাকি কিছু নেই, ওটা এমটি, ওটা এমটি। স্কুলিং সিস্টেমটাই ঘিলুটাকে এমটি করার জন্য তৈরি। তো তাই জন্যই সিরিয়াসনেস নেই। সিরিয়াসনেস থাকলে তো তুমি ছোটবেলাতে প্রশ্ন করবে, আমি অঙ্কটা বুঝছি না, আমি কেন করবো? ভাই আমি ইন্টিগ্রেশন কেন করবো? ইন্টিগ্রেশন বাদ দাও, আমি যোগ কেন করবো? কি হবে আমার? কি লাভ হবে যোগ করে? বিয়োগ করে কি লাভ হবে আমার? কোথায় কাজে লাগবে আমার জীবনে বিয়োগ? পড়তে চাই না এটা বলেছি, কিন্তু যোগ কেন করব, বিয়োগ করে কি হবে সেটা কোনোদিন বলিনি। বলনি, কিন্তু যোগ বিয়োগ তো করেছো। হ্যাঁ, করেছি। মানে যেটা কি কাজে লাগবে জানো না, কোথাও কাজে লাগাওনি, সেটা করে গেছো। সিরিয়াস না বলেই তো করেছো। সিরিয়াস হলে তো বুঝবে যে আমার জীবনের প্রত্যেকটা দিন প্রচন্ড ইম্পর্টেন্ট, আমি যেটার সাথে কানেক্টেড না সেটা আমি করবো না, তাই না? হুম। তো থাইরয়েডটা হচ্ছে ওরকম একটা ব্যাপার। তোমার ওষুধ খাওয়ার ব্যাপারটা নিয়ে আমি বলে দিলাম। কেমন? তো তুমি 10 বছর ওষুধ এই জন্য খাওনি যে তুমি নিজের থাইরয়েডটা নিয়ে খুব সিরিয়াস। তুমি 10 বছর ওষুধ খেয়ে গেছো ভয়ের চোটে, না খেলে কি হবে। হুম। কিন্তু না খেলে কি হবে তুমি দেখোনি কিন্তু আগে। না। যেরকম তোমাকে ছোটবেলাতে বলেছে পড়াশোনা না করলে কিন্তু ভালো বর পাবি না বা ভালো চাকরি পাবি না, হোয়াট হুম। এভার। কিন্তু তুমি তো ওটা করে দেখোনি যে বড়রা যেটা বলছে সেটা আদৌ সত্যি কিনা। বড়দের তো আমরা ছোটরা বিশ্বাস করবই। না, বিশ্বাস করতে হবে এটা বড়রা তোমাকে বুঝিয়ে দিয়েছে। তো তারা তোমাকে ভয় দেখিয়েছে যে ভারতে সবকিছু ভয়ের উপরে চলে, হেলমেট না পরলে মাথা ভেঙে যাবে। তো বাইকে চলার সময় বলে না কিন্তু আস্তে আস্তে চলবি, চারিদিকে দেখবি কত ভালো জিনিস পাবি। সবকিছু ভয়ের উপরে। পড়াশোনা না করলে চাকরি পাবি না, চাকরি না পেলে বর জুটবে না বা বউ জুটবে না, হোয়াট এভার। তাড়াতাড়ি বাচ্চা করে নেয়, দেরি হয়ে গেলে বাচ্চা বড় করতে অসুবিধা হয়। সবাই সবকিছু জানে, কারণ কেউ কিছুই জানে না। সেই জন্যই যেহেতু কেউ কিছু জানে না, যে কোনো জ্ঞানটা একটা ভয়ের সাথে দেওয়া হয়। তাহলে তো ওটা জ্ঞানই নয়। না, ওটা হচ্ছে আদেশ, টোটকা। বোঝাতে পারলাম আমি তোমাকে? ঠিক যেমন পড়াশুনো করে নে, ভালো করে পড়, নাহলে জীবনে কিচ্ছু হবে না, এটা হচ্ছে একটা টোটকা। ঠিক সেইভাবেই ওষুধটা রোজ খা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এটাও একটা টোটকা। ভয় দিয়ে একটা জিনিস চালিয়ে দেওয়া হয়, বুঝতে পারলে? তো সেই জন্যই না তুমি কোনোদিনও ইনভেস্টিগেট করেছো যে আমার নিঃশ্বাসের প্রবলেম কেন হচ্ছে, না কোনোদিনও তুমি থাইরয়েডটা নিয়ে বুঝতে চেয়েছো, তুমি টোটকা নিয়ে নিয়েছো। এবং তারপরে ইউটিউবে তুমি সার্চ করেছো আর কি কি টোটকা আমি নিতে পারি। তো এবারে থাইরয়েডের ব্যাপারটা দেখো, থাইরয়েডটা কি হয়, আমাদের শরীরের ফিজিওলজি মানে লিভার কতটা এনার্জি প্রডিউস করবে, হার্ট কতটা হার্ট রেট করবে, কিডনির ফিল্ট্রেশন রেট কি হবে,
এই সমস্ত ফিজিওলজি, আমাদের চোখের কতটা ব্লিঙ্ক হবে, সমস্ত ফিজিওলজিটা থাইরয়েড দিয়ে ম্যানেজড হয়, পার্টিকুলারলি হার্টের যে অ্যাক্সিস। কেমন? তো এবারে তুমি যদি দৌড়াও, দৌড়ানোর পরে হার্ট রেটটা তো 150 হওয়ার কথা। তো থাইরয়েডটা মানে T3 যেটাকে বলে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের থেকে যেটা বেরোয়, সেটা সেটা বেড়ে যাওয়ার কথা, তাহলেই তো হার্ট রেটটা বাড়বে, তাই না? তো দৌড়ানোর পরে তোমার যদি থাইরয়েডের টেস্টটা করা হয়, তাহলে সেটা তোমার TSH যেটা, ঠিক আছে, আমাদের ব্রেনের থেকে আসে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আগে ব্রেনের থেকে আসে, থাইরয়েডে যায়, যে আরো থাইরয়েডের দরকার, তারপরে এটা আরো থাইরয়েড প্রডিউস করে। কিছুটা আমাদের বডি নিয়ে নেয়, বাকিটা লিভারে স্টোর হয়ে যায়, কিছুটা গাটে স্টোর হয়ে যায়। এই হচ্ছে থাইরয়েডের মোটামুটি কনসেপ্ট। তো এবারে তুমি যখন দৌড়ে নিলে, তখন তোমার হার্ট রেটটা বাড়তে হবে, সেই জন্য তোমার থাইরয়েড গ্ল্যান্ডকে থাইরয়েড প্রডিউস করতে হবে। যদি তোমার কাছে থাইরয়েড এনাফ স্টোর না থাকে, স্টোর থাকলে সেই থাইরয়েডটা সেই T4টাকে কনভার্ট করে দেওয়া, এবং এই তো সাধারণ জিনিস। মানে মানে তুমি যদি তোমার একটা ফ্রিজ রয়েছে বাড়িতে, এবার তোমার প্রচন্ড খিদে পাচ্ছে, খিদে পাওয়ার পরে তুমি ফ্রিজের দরজাটা খুললে, কিছু একটা ফ্রিজ থেকে বের করে খাবো, দেখলে আলু পেঁয়াজ, কি মানে পেঁয়াজ তো ফ্রিজে থাকে না, যাই হোক আলু বা কোনো তরি তরকারি নেই, তো তোমাকে বাজারে যেতে হবে, ঠিক আছে? এবারে তুমি কেউ একজন দেখে, তুমি বারে বারে বাজারে যাচ্ছ, তো কেউ একজন দেখে তোমাকে বললো, হ্যাঁ রে তুই এতবার বাজার কেন যাস? তো এতবার বাজার যাওয়ার পেছনে একটা কারণ হতে পারে তোমার বাড়িতে ফ্রিজ নেই, বা দ্বিতীয় কারণ হতে পারে তোমার বারে খিদে পাচ্ছে, তৃতীয় কারণ এটাও হতে পারে যে তুমি খুব সঞ্চয়ী, সেই জন্য একবারে বেশি জিনিস তুমি কেনো না, ফ্রিজে ঢুকিয়ে রাখো, বা আমার বাইরে বেরোতে ভালো লাগে, বা তোমার বাইরে বেরোতে ভালো লাগে। হ্যাঁ, অনেকেই আছে যারা বাজারের নাম করে প্রেম করতে যায়। তো যাই হোক, এটাও একটা এক্সাম্পল, ঠিক আছে? তো তুমি বারে বাইরে যাচ্ছ বলেই কি সেটা অসুস্থতা ধরে নিতে হবে? আমাকে তো বুঝতে হবে যে কেন হচ্ছে। ঠিক সেই রকমই তোমার দৌড়ানোর পরে তোমার যদি থাইরয়েড এনাফ স্টোর থাকে লিভারে, সেটা বডি ইউজ করে নেবে। না থাকলে ব্রেনের থেকে একটা সিগন্যাল যাবে যে আমার থাইরয়েডের আরো দরকার, T3 মানে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড প্রডিউস করবে, ঠিক আছে, এবং হার্ট রেটটা বাড়বে। তো পাহাড়ে যারা থাকে তাদের সাধারণত থাইরয়েডটা ডিসঅর্ডার থাকে। কেন? কারণ পাহাড়ে অক্সিজেনের লেভেলটা কম, সেই জন্য বডিকে প্রচুর খাটতে হয়। মানে একটা তুমি সাধারণ সমতল ভূমিতে 1 কিলোমিটার হাঁটতে তোমার যতটা মাসলকে হার্ড ওয়ার্ক করতে হবে, পাহাড়ে তার থেকে বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ অক্সিজেনটা কম। সেই জন্যই থাইরয়েড ডিসঅর্ডারটা একটু কমন থাকে পাহাড়ে। তো সব কিছুর পেছনেই কনটেক্সট রয়েছে। এবারে আমি তোমাকে দৌড়ানোর এক্সাম্পল দিলাম, তার মানে থাইরয়েড বাড়ার পেছনে একটা কারণ হতে পারে যে তুমি দৌড়েছো, কিন্তু তুমি তো দৌড়াদৌড়ি করছো না, কিন্তু তোমার ব্রেনটা তাহলে দৌড়াদৌড়ি করছে। আমরা 4টে রুটি খেলে 3টে রুটি শরীর নেয়, একটা রুটি ব্রেনে যায়। মানে ব্রেন 30% এনার্জিটা নেয় আর শরীর 70% এনার্জি নেয়। এবারে ধরো তোমার ওভার থিঙ্কিং রয়েছে, তুমি প্রচুর চিন্তা করে যাচ্ছ, এবার ব্রেনের তো এনার্জির দরকার, তো ব্রেনেরও তো ব্রেন কার্বন ডাই অক্সাইড দিয়ে চলে, কেমন? তো যখন ব্রেন কার্বন ডাই অক্সাইড দিয়ে চলবে, তখন তো লাংস কতটা এক্সেল করবে না যতটা করার কথা, যদি ব্রেনটা প্রচুর চলতে থাকে। আমাদের বডিটা অক্সিজেন ম্যানেজ, ব্রেনটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড দিয়ে ম্যানেজ। তো তার মানে যখনই তোমার ব্রেন এক্সেস চলছে, তখনই তোমার বডিতে কার্বন ডাই অক্সাইডটা বেশি হয়ে যাচ্ছে।
বেশি থেকে যাচ্ছে। তো তুমি যখন ওভার থিঙ্কিং করবে তোমার চোখের নিচে কালি পড়ে যাবে, পায়ের নখের মধ্যে কালি পড়বে, কার্বন ডাই অক্সাইড বডিতে বেশি থাকছে। যখনই তোমার কালচে হয়ে যাবে নখ। নখ কালচে হয়ে যাবে তখন তোমার থাইরয়েডটাও বাড়বে। তো এবার যদি তুমি এই সবগুলোকে কোরিলেট করে নাও, তাহলে তুমি যদি বুঝতে পারো যে ঠিক আছে আমার থাইরয়েডটা বাড়ছে ওভার থিঙ্কিং এর জন্য বা অন্য কোনো স্ট্রেসের জন্য। ধরো যার চাকরি চলে গেল কিন্তু ঘরে সংসারে অভাব, চাকরি খুঁজতেই হবে, চাকরি যাওয়ার পরেই তার থাইরয়েডটা বেড়ে যাবে, কারণ নাই যদি বাড়ে সে তো মানে সে তো আর দৌড়বে না চাকরিটা খোঁজার জন্য, সে তো মরে যাবে। থাইরয়েডটা একটা পারপাস সার্ভ করছে। এটা তো একটা ভালো জিনিস তাহলে। কোনটা? চাকরিটা হারিয়ে যাওয়াটা ভালো জিনিস? না না না। তো থাইরয়েডের ডিসঅর্ডার হোক বা কিচেনের ডিসঅর্ডার হোক, দুটোই কারণে হতে পারে। হয় তুমি ওটাকে প্রচুর ইউজ করেছো তারপরে ডিসঅর্ডারটা হবে, বা নয় ঘরে ঝগড়াঝাটি করেছো গিয়ে রাগের চোটে কিচেনের জিনিসপত্র ভাঙাভাঙি করেছো। এই তো দুটো কারণের জন্য ডিসঅর্ডার হতে পারে, তাই না? জুতোটা দিয়ে কাউকে পেটালে জুতোটার তলাটা তাড়াতাড়ি ছিঁড়তে পারে, বা প্রচুর হাঁটাহাঁটি করলে তাড়াতাড়ি ছিঁড়তে পারে, এই তো। এইবার বুঝেছি, এত সহজ এক্সাম্পল। তুলে রেখে দিলে তো আর ওটা ছিঁড়বে না। না। আর যদি তুলে রাখার পরও ছেড়ে, তার মানে গড়ে ইঁদুর বেশি। হ্যাঁ, এই তো স্বাভাবিক। জুতোর তলাটা ছিঁড়ে গেছে, আগে বের করো কেন ছিঁড়েছে। যদি জুতোটা প্রিয় হয় আর লোককে চপ্পল দিয়ে পিটিয়ে জুতোর তলাটা ছিঁড়েছে, তো চপ্পল দিয়ে পেটানোটা বন্ধ করতে হবে জুতোটাকে যদি বাঁচাতে হবে। আচ্ছা। আর যদি হেঁটে হেঁটে ওটা ছিঁড়ে যায়, তার মানে হাঁটার জন্য একটা নতুন জুতো নিয়ে আসতে হবে, অন্য জুতো আনতে হবে। তো ঠিক সেই রকম ভাবি, যদি ওভার থিঙ্কিং করে 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 মানে রান্নাঘরে, ধরো রান্নাঘরটা অগোছালো, কারো সাথে ঝগড়া করে জিনিসপত্র ভাঙাভাঙি করলে সেই ঝগড়া করাটা বন্ধ করতে হবে। আর যদি প্রচুর রান্না করো, হয় রান্নাটা কমাতে হবে, না রান্নাটা করতে করতেই গুছিয়ে নিতে হবে, ম্যানেজ করতে হবে। এই তো সাধারণ ব্যাপার। তো এবারে যখন তুমি ওভার থিঙ্কিং করছো, বডির আরো, ব্রেন বলছে আমার আরো সুগার চাই, লিভারকে সুগার পাঠাতে হবে গ্লাইকোজেনেসিস করে, তো থাইরয়েডটা ওটাকে ম্যানেজ করে। তো ব্রেন ওকে বলছে যে একটু থাইরয়েড দে আমাকে, আমার এনার্জি চাই, আমার এনার্জি চাই। কেমন? এবারে এখানে তো কিছু নেই ইন জেনারেল লোকের অধিকাংশ, কারণ ওই যে ধারণা, বিশ্বাস, মান্যতা, ভয়, এটাই তো ঢোকানো এখানে। এবার একটা জিনিস নেই কিন্তু সেটাকে ইউজ করে যাচ্ছে, কাজের কাজ তো কিছুই হবে না। মানে তুমি বসে চিন্তা করে রাখো, ইস আমার ছেলেটা কেন অঙ্কতে ভালো হচ্ছে না, ও ভালো হয়ে যাবে কি না। ওটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, চিন্তা করে তো কিছু হবে না। না। তো চিন্তাটাকে বন্ধ করতে হবে। তো অধিকাংশই মেয়েদের যে থাইরয়েডের যে প্রবলেমটা, সেটা হচ্ছে একটা ব্রেন ওভার ইউজ করার জন্য। একটা সাধারণ ব্যাপার, শরীরে 70% এনার্জি যায়, ব্রেনে 30% এনার্জি যায়। সেই জন্য সারাদিনে তুমি 8 ঘন্টা যদি কাজ করো, 5.5 ঘন্টা তোমার শরীর চলতে হবে, জাস্ট 2.5 ঘন্টা তোমার ব্রেন চলতে হবে। এবারে যদি লোকজনের স্ক্রিন টাইমই 6 ঘন্টা হয়, রাত 1টা পর্যন্ত যদি শুয়ে শুয়ে এই হয়, তরকারি কাটার সময় সেটার ভিডিও তৈরি হয়, রিল হয়, বার্থডে হওয়ার সময়, মানে ফোকাসটা কিন্তু ওই মোমেন্টটাতে নেই, রিল তৈরি হচ্ছে আর ভিডিও তৈরি হচ্ছে, ফোকাসটা ফটোতে। তো সারাক্ষণ ব্রেন যদি গার্বেজ ঢোকাতে থাকে, গার্বেজের মধ্যেই থাকে, ওভার থিঙ্কিং এর মধ্যে থাকে, আর ইউজ হতেই থাকে, হয় শুয়ে শুয়ে টিভি দেখছে লোকে, নয় শারীরিক কাজকর্ম তো হচ্ছে না। তো সুতরাং যেটা
জাস্ট 30% এনার্জি খাওয়ার থেকে নিচ্ছে, সেটা যদি 24 ঘন্টা চলে, তো এবারে কি করবে? বডি তাকে থাইরয়েড দিয়ে সাপোর্ট দিতে হবে, সেই জন্যই থাইরয়েডটা বাড়াতে হবে। আচ্ছা, তো তোমার সাধারণ শ্বাসকষ্ট, ব্যাপার। তোমার শ্বাসকষ্ট সাধারণ, আমার শ্বাসকষ্ট কেন হয়? হচ্ছিল, এখন হয় না, আশা করি সেটা এখন আর হয় না। এখন তো ওষুধই ছেড়ে দিয়েছি। আগে শ্বাসকষ্ট হতো, ভীষণ রাগ ছিল আমার। রাত ছিল কেন ভাই? বর আদর করতো না নাকি? প্রচন্ড রাগ ছিল, সেই জন্যে। কার উপরে ছিল? আমি পড়াতে পারছি না তুতুনকে, ছেলেকে পড়াতে পারছি না, সেই একটা, নিজে পড়াতে পারছি না বলে রাগ ছিল, নিজের উপরও ছিল, তার থেকে বেশি ওর উপরে ছিল। তুমি যে নিজেই কোনোদিনও পড়াশোনা করনি, এটা যখন, এটার উপরে কোনোদিনও তোমার রাগ হয়নি? না, এটা নিজের উপর কোনোদিন রাগ হয়নি, অন্যের উপর রাগ হয়েছে সবসময়। অন্যের উপরে রাগ হলে নিজের থাইরয়েড বাড়বে, নিজের উপরে রাগ হলে অন্যের থাইরয়েড বাড়বে। এটা তো তখন বুঝিনি। তো সেই রাগের কোনো প্রয়োজন হয় না, ওভার থিঙ্কিং এর কোনো প্রয়োজন হয় না। যাও, এটা এমন একটা সাধারণ জিনিস যেটার জন্য ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হয় না, তাই না? এবং আগে যেনারা আমাদের সিনিয়র ছিলেন, আগের যে ক্লিনিশিয়ানরা ছিলেন, তুমি যদি কলকাতা মেডিকেল কলেজেরও কিছু সিনিয়র প্রফেসরদের সাথে কথা বলো, তারা আগে, মানে মেডিসিন ইজ দি লাস্ট রিসোর্ট। আর মেডিসিনটা পার্টিকুলারলি অ্যাকিউট কেসের জন্য, মানে তোমার একটা ইনফেকশন হয়ে গেছে, এবার তোমার বডির ইমিউনিটিটা ওটাকে আর ডিফেন্ড করতে পারছে না, তোমার একটা, মানে তোমার পুরো শরীরটাকে কোলাপস করে দিচ্ছে একটা এক্সটার্নাল প্যাথোজেন, মেডিসিনটার দরকার সাময়িকভাবে। যেরকম সারা রান্নাঘরে কালি পড়ে রয়েছে, এক্সট্রা রিনের দরকার সমস্ত বাসনগুলোকে ঠিক করে মেজে গুছিয়ে রাখার জন্য, তাই বলে কি রোজ তোমাকে ওই প্রচুর পরিমাণে কি যেন বলে ভিমবার দিয়ে বাসনগুলোকে রগড়াতে হবে রোজ? নয় না। ঠিক সেইভাবে বর্তমান দিনে একটা প্রবলেমকে সলভ করে দিলে তো টাকা কামানো যাবে না, কিন্তু প্রবলেমটাকে অ্যাক্টিভ রাখলে টাকা কামানো যাবে। কিন্তু সাধারণ মানুষরা, যারা ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন, তারা কি ওষুধটা ছাড়তে পারবেন? মানে মানসিক দিক থেকে তার প্রস্তুত, সেটাও তো দেখতে হবে না? মানে দেখো, তোমার প্রশ্নটাকে তোমাকে এইভাবে বুঝতে হবে। তুমি একটা প্রশ্ন করলে যারা সাধারণ মানুষ তারা কি ছাড়তে পারে? অবজেক্টিভ অফ দি লাইফ ইজ নট টু চেঞ্জ দি প্যাটার্ন, মানে ওষুধ ছাড়া বা ধরা এটা অবজেক্টিভ নয়। অবজেক্টিভ হচ্ছে সুস্থ থাকা, হ্যাঁ, সেটা অবশ্যই। তাই তো? হুম, হুম। এবারে কেউ যদি মনে করে যে সে ওষুধ খেয়ে, যেরকম সিগারেট খায় না, খারাপ শরীরের জন্য, তাও সিগারেট খায়, ছাড়তে পারে? পারে না সহজে। যারা মদ খায় রেগুলারলি, তারা কি জানে না যে মদটা খারাপ? জানে, তাও খায়। যারা 24 ঘন্টা বসে খালি চিন্তা করে করে ভাবে যে আমি কত মহান কাজ করছি, তারাও জানে সেটা যে। তো কন্ট্রোলে নয়, মানে এবার তুমি যদি তাকে বলো যে আপনি চিন্তা করা বন্ধ করে দিন, আপনার থাইরয়েডটা কমে যাবে, তাহলে সম্ভব কি? না। তো সুতরাং মানুষ এক একটা সাধন ধরে নেয়, কারণ সে ডাইরেক্টলি যে কোর প্রবলেম সেটাকে অ্যাড্রেস করতে পারে না বলে। আচ্ছা। তো এবারে প্রশ্নটা নিজেকে যেটা করতে হবে, যে আমি কি ভালো থাকতে চাই? আমি যদি ওষুধটা খাচ্ছি, ওষুধটা খেয়ে কি আমি ভালো আছি?
আমার কি অন্য আর কোনো প্রবলেম হচ্ছে না, মানে কোনো সাইড এফেক্ট কি নেই, আমি কি অন্য কোনো ভাবে এর থেকে বেটার থাকতে পারি? তো তুমি যখন ওষুধটা ছেড়েছো তখন তোমার কি কি হয়েছে? ভীষণ শ্বাসকষ্ট হয়েছিল, মানে ভীষণ ম্যানিয়া টাইপ। আপনি হ্যান্ডহোল্ড করেছিলেন প্রত্যেকটা ঘন্টায়, মনে আছে আমার, আমি যখন ওষুধটা ছেড়েছিলাম। 7 দিন লেগেছিল তো? হ্যাঁ। যে কোনো অ্যাডিকশন ছাড়তেই ঠিক অতটাই টাইম লাগে। সিগারেট ছাড়তেও প্রথম দিন মনে হবে যে এই একটু একটা ধরিনি, দুটো টান মেরে নিই, তারপরে একটু মনে হবে না আর খাবো না, এটাই লাস্ট, একটু একটা টান মেরে নিই। সেই সময় একজনকে হ্যান্ড হোল্ড করতে হবে। আর দ্বিতীয়, আমাকে বুঝতে হবে কনসিকুয়েন্সেস গুলো, বুঝতে হবে। হুম। এবার যারাই থাইরয়েডের রোগী, তুমিও যখন থাইরয়েডের ওষুধ খেতে, শরীর তো চারদিক থেকে মানে আদার মতন যে কোনো জায়গার থেকে ফুলে ফেপে ছিল, তাই না? হুম হুম হুম। ওভারওয়েট। কারণ তুমি যখন এক্সেস চিন্তা করছো, বডি বেশি গ্লুকোজটা তৈরি করছে, থাইরয়েডটাকে তো ব্যালেন্স করে দিল, গ্লুকোজটা স্টোর হবে ট্রাইগ্লাইসারাইডে, তো যেখান থেকে খুশি তো বেরোবে তো, মানে ফ্যাট, তাই না? তার মানে থাইরয়েড যাদের হয় তাদের ওভারওয়েট এই কারণে হয়? হয় ওভারওয়েট হয়ে যাবে, নয় আন্ডারওয়েট হয়ে যাবে। যারা ডিপ্রেশনে ভুগছে, ডিপ্রেশনে ভুগে ওভার থিঙ্কিং করছে, হুম। তাদের ওয়েটটা বেড়ে যাবে। আর যারা অ্যাংজাইটি, মানে ভয়ের চোটে প্রচুর কাজ করে যাচ্ছে, দৌড়াদৌড়ি করে যাচ্ছে, চিন্তা করে যাচ্ছে, দৌড়াদৌড়ি করে যাচ্ছে, তাদের বডির ওয়েটটা কমে যাবে, কারণ প্রচুর পরিমাণে ক্যাটাবলিজম হবে। আচ্ছা। তো এবার এটা হচ্ছে বেসিক ব্যাপার, যে এবার একটা, যদি তুমি মেয়ের কথা বলো, মেয়েকে কি দেখতে হবে, যে নয় থাইরয়েডের নম্বরটা নয় আমার, মানে ওই ম্যাথসের টিউটার দিয়ে দেওয়ার মতো। ছোটবেলাতে তোমাকে টিউশন দিয়ে দেওয়া হয়েছে ম্যাথসে, হুম। টিউশন দিয়ে দিলে আমার মেয়ে আর কি আইনস্টাইনের মতন ম্যাথামেটিশিয়ান হবে। নম্বরটা ভালো আসছে তো বাবা খুব স্যাটিসফাইড যে পড়াশোনাটা হচ্ছে, তার মানে অঙ্কটা করছে। থাইরয়েডের 2 মাস পরে তুমি টেস্ট নিলে থাইরয়েডটা নর্মাল আসলো, হুম। তুমি এবার বুঝলে যে ওই টিউটারটা মানে ওষুধটা কাজ করছে। হুম। কিন্তু একটা মেয়েকে যেটা দেখতে হবে, যে তার থাইরয়েড ব্যালেন্সে রয়েছে না রয়েছে সেটা অনেক পরের কথা, তার অনেক কিছু রয়েছে যেটা তার সেলফ কনফিডেন্স দেয়। ফার্স্ট জিনিস হচ্ছে ফিজিকটা, একটা মেয়ের শরীর, ঠিক আছে, এটা একটা অ্যাসেট, একটা মেয়ের কাছে এটা একটা অ্যাসেট। হুম। তুমি আজকে বাইরে বেরোলে ভারতের কটা মেয়ে যাদের বয়স 30-এর উপরে, তাদেরকে তুমি দেখেছো দে পোজেস এ গুড অ্যাসেট? খুবই কম সংখ্যক আছে। ঠিক আছে, স্কিন নট পারফেক্ট, ওয়েট, গ্লেজ, গ্রে, যেটাকে বলে তোমার গ্রেস, সেই জিনিসটা নাই। চুলের, কারো চুল মানে পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ছে, স্কিনের মধ্যে প্যাচেস রয়েছে। তো এবারে থাইরয়েডটা পরে আসবে, আগে একটা মেয়ে নিজেকে জিজ্ঞেস করবে, দিস ইজ দিস দি মোস্ট বিউটিফুল ভার্সন অফ মি দ্যাট আই ক্যান হ্যাভ, অর শুড আই হ্যাভ আ মাচ মোর বিউটিফুল ভার্সন, মানে আমাকে, আমার এটাই কি আমার বেস্ট, এই ফিজিকটাই কি আমার বেস্ট? এবারে যখন ফিজিক, জেনারেলি লোকে কি ভাবে যে ওভার থিঙ্কিং করছে মানে চিন্তা করিস না, ব্রেনের যে কোনো ডিসঅর্ডার বা যে কোনো কিছু, সেটা কিন্তু ব্রেন দিয়ে সলভ করা যায় না, সেটা শরীর দিয়ে সলভ করতে হয়। যেরকম শরীরের কোনো, শরীরকে ওভারওয়ার্ক করাতে হলে সেটা ব্রেন কন্ট্রোল করে। যেরকম ধরো তোমাকে আজকে 10 কিলোমিটার হাঁটতে হবে, তুমি কি পা দিয়ে হাঁটবে? তুমি তো ব্রেন দিয়ে হাঁটবে না, 10 কিলোমিটারটা হেঁটে নিয়ে একটুখানি ওয়েট কমবে না, একটু 1 কিলোমিটার হেঁটে দেখো, ওই গাড়িটা পর্যন্ত হাঁটি, এইভাবেই তো তুমি পাটাকে চালাবে, মানে আগে মেন্টালি, ব্রেন দিয়ে তুমি পাটাকে ব্রেন চালাবে। দিয়ে। হুম। ঠিক সেইভাবে মেয়েদের চিন্তাধারাটাও তার শরীর দিয়ে চলে। একটা মেয়ে যদি তার পিক অফ দি বিউটিতে হয়, তার দেখো, মুখশ্রীটা মা বাবার গিফট,
কেমন? হুম। তাতে তোমাদের কোনো ক্রেডিট নেই, মা বাবা মুখশ্রীটা দিয়ে দিয়েছে, কিন্তু ওটা হচ্ছে জাস্ট একটা কভার। কভারের ভেতরে একটা কন্টেন্ট থাকবে, তো সেই কন্টেন্টটা হচ্ছে তোমার ফিজিক, তার ভেতরে একটা কনসেপ্ট থাকবে, সেটা হচ্ছে তোমার মাইন্ডসেট। হুম। ওকে, এবারে একটা সুন্দর মুখশ্রী নিয়ে জন্ম নেওয়ার জন্য কিছুই করতে হয় না। না। একটা গুড ফিজিক মেনটেন করে যেতে গেলে মানসিক ভাবেও প্রচন্ড নিজেকে আপগ্রেড করতে হয়, শারীরিক ভাবেও আপগ্রেড করতে হয়। কেমন? খাটনি আছে। খাটনি, প্রচুর খাটনি আছে। হুম। ওকে, কারণ তোমাকে ব্রেনের মধ্যে ভালো জিনিস ঢোকাতে হবে, তোমাকে ভালো চিন্তাধারা আনতে হবে, তোমাকে শারীরিকভাবে কাজ করতে হবে, তোমাকে একটা ফ্যাশনের সেন্স আনতে হবে, হুম। ফ্যাশনটাকে লিভ থ্রু করতে হবে, তোমার নিজস্ব একটা পরিচিতি তৈরি করতে হবে। মানে ধরো 10-12 ঘন্টার খাটনি রয়েছে, অনেক চ্যালেঞ্জ আছে। অনেক চ্যালেঞ্জ আছে। হুম। না, এবার আহ, তুমি যখন আমাদের কনসালটেন্সি শুরু করেছিলে, বা তখন তুমি প্রচন্ডই ওভারওয়েট ছিলে। হুম। তখন তুমি প্রচুর চিন্তা করতে থাকতে, রাখতে থাকতে। হুম। এখন তুমি সেরকম রাখো না, তো এখন কেন তুমি সেরকম রাখো না? কেন রাগি না? কারণ যখন তোমার ফিজিকটা একটা মোর অ্যাট্রাকটিভ হয়ে যাবে, যখন তোমার ফিজিকটা একটা পারফেক্ট জায়গাতে হয়ে যাবে, এই যে তুমি বাসে গাড়িতে আসো, লোক অনেকেই তোমাকে জিজ্ঞেস করে যে আপনার কত বয়স, আর তুমি বলো, সবাই আঁতকে ওঠে। আমার 10 বছরের ছেলে আছে বলার পরে আঁতকে ওঠে। হুম। যে ওই জন্যই বাসে যে ট্রাভেল করতে ভালো লাগে। 10 বছরের ছেলে আছে, কি তাও শরীরটা এরকম করে কি করে মেনটেন করেছো? এটা একটা অ্যাটেনশন পাওয়া না? হ্যাঁ, একদম। হুম। মানে এই যে তুমি যে এখনকার বর্তমান তুমি, হুম। এটা তোমার মা বাবার দেওয়া গিফট না। না। এটা পাওয়ার জন্য আর ধরে রাখার জন্য তোমাকে রীতিমতন রোজ দিন 10-12 ঘন্টা খাটতে হয়। ঠিক আছে? হুম। হুম। তো সেই খাটনিটা তোমাকে একটা স্যাটিসফ্যাকশন দেয়। হ্যাঁ, মানে তার পারপাস আছে। তারা আউটকাম, এই যে তুমি যখন সবার থেকে শোনো, সবাই যখন জানতে চায়, বা হুম। তুমি যখন নিজেকে দেখো, তো যখন তোমার শরীরটা তোমার ব্রেনকে গুড সিগন্যাল দেবে, হুম। তো ব্রেন আর ওভার থিঙ্কিং করবে না। না। মানে যে মেয়েটা বাইরে যাচ্ছে তাকে 4 জন দেখছে, নট বাজে চোখে বা হুম। অ্যাপ্রিসিয়েট চোখে, হুম। সে she is maintaining herself, she has a good physique, even being a mother, even being married, she is so energetic। যখন লোকে সেই অ্যাপ্রিসিয়েশনের চোখে তোমার দিকে তাকাচ্ছে, হুম। ঠিক আছে, তখন হুম। তোমার বডি গুড ভাইব পাচ্ছে, একদম। সেটা তোমার ব্রেনকে গুড ভাইব দিচ্ছে। হুম। তো এবার তুমি যদি রাতে জেগে থাকতে চাও, তোমার হুম। ব্রেন নিজেকেই বুঝিয়ে নেবে, না না, রাতে জেগে থাকলে না চোখের নিচে কালিটা পড়বে, আমি একটু শুয়ে পড়ি। কারণ সকালে উঠে আবার তুমি তখন বাইরে যেতে চাইবে, কারণ তুমি বাইরের থেকে গুড ভাইব পাচ্ছ। একদম তাই। হ্যাঁ। আর সেই জায়গাতেই যদি তোমার ফিজিকটা যদি পারফেক্ট না হয়, হুম। তাহলে তুমি একটু ঢিলা ঢালা ড্রেস পরবে, হুম। চোখে গগলস পরবে, চুলে রং করবে, যা ইচ্ছে তাই করবে। মানে তুমি একটু নিজে, বা ক্যামেরার সামনের সেলফির ক্যামেরাটা দিয়ে নিজের ছবি তুলবে, দেখে ওই ক্যামেরাগুলো তো রোগা দেখায়, দেখে তুমি ভাববে যে কত সুন্দর। প্রোফাইল পিকচারে তুমি তোমার 20 বছর আগের পিকচার লাগিয়ে রাখবে, মানে তুমি নিজেকে ওন করতে পারবে না, তোমার বডি তোমার ব্রেনকে কোনো গুড ফিলিংস দেবে না। এমন। হুম। তো সেই সময় কি হবে, তোমার বসে টিভি দেখতে ইচ্ছে করবে, তোমার একটু শুয়ে থাকতে ইচ্ছে করবে, তোমার ঘর থেকে বেরোতে ইচ্ছে করবে, তোমার একটু রেস্ট করি, তুমি পোস্টপন্ড করবে। যখন তুমি বাইরের পৃথিবী তোমাকে অ্যাপ্রিসিয়েশনের চোখে দেখবে, তুমি যে দেখবে, তুমি যত নিজের উপরে ওয়ার্ক করো, নোংরা চোখে দেখাটা খুব কম হয়ে যায় লোকের। কারণ তোমার মধ্যে সেই সেলফ কনফিডেন্সটা রিফ্লেক্ট করে, তোমার মধ্যে সেই অ্যাটিটিউডটা রিফ্লেক্ট করে, হ্যাঁ। স্যাটিসফ্যাকশন অফ ওয়ার্কটা রিফ্লেক্ট করে, সেলফ হুম। এস্টিমটা রিফ্লেক্ট করে। হুম। তো বাজে নজর যাদের রয়েছে, তারা তোমার দিকে তাকানোটা অনেক কম হয়ে যায়, তাদের তুমি দেখবে না, তারা চোখটা সরিয়ে নেয়, বিকজ দে ক্যান নট হ্যান্ডেল সাচ লেভেল অফ কনফিডেন্স। হ্যাঁ।
মানে তাদের মনে হয় যে তুমি অকাতের উপরে চলে গেছো। ওকে, সেটা জানি না। হ্যাঁ, না এটা এটা হচ্ছে মাইন্ডসেট। ওকে, কারণ ওই যে এনার্জিটা যেটা তুমি রেডিয়েট করো সেটা বাজে নজরটাকে সবসময়ই একটা ইক্লিপস করে দেয় আমার অকাতের উপরে। ওকে, কিন্তু ওখানেই যদি তুমি একটা তোমার ফিজিকটা যদি ডিফর্ম হয়ে যায়, তোমার ব্রেন সবসময় একটা কনফিউজিং স্টেটে রয়েছে, মানে কনফিডেন্ট হওয়ার চেষ্টা করছে কিন্তু কনফিডেন্ট না, প্রচুর নিজেকে গল্প বলতে হচ্ছে, তখন তুমি না কনফিডেন্ট, না তোমার বডি তোমার ব্রেনকে গুড ভাইব দিচ্ছে, তো ব্রেন তো ওভার থিঙ্কিং এ যাবেই। তো আসল প্রশ্ন যদি শুধু, এবার তুমি যেহেতু মেয়েদের টপিকটা তুললে তাই আমি মেয়েদের টপিকটা নিয়ে তোমাকে বললাম। কিন্তু ছেলেদেরও তো থাইরয়েড ডিসঅর্ডার হয়। অফকোর্স হয়, অফকোর্স। আচ্ছা। ভাই ছেলেরাও তো রান্না করে, ছেলেরা রান্না করলে আরো বেশি অগোছালো হবে। যে আচ্ছা। কোনো জিনিস যেটা তুমি ইউজ করবে সেখানে তো ডিসঅর্ডার হবেই। তোমার ম্যাট্রিকের মার্কস কাটে দেখবে কোনো ডিসঅর্ডার হয়নি, ওটা ইউজই হয়নি তো কোনোদিনও। যেটা ইউজ হবে না সেখানে ডিসঅর্ডার হবে না, যেটা ইউজ হবে সেটা তো সাধারণ না। তুমি এবার দেখো বাঙালি বাড়িতে কি হয়, প্রচুর ওই ডিনার সেট ফেট নিয়ে এসে রাখে, জানো তো, লোক আসলে বের করবে, দেখবে লোক সবার বাড়ি। আসছে, হ্যাঁ লোক আসছে ওই বাক্সের থেকে অ্যাজ ইট ইজ বেরোচ্ছে, কোনো ডিসঅর্ডার হয়নি কিন্তু। না। যেমন আবার আসলো, লোকে দেখে দেখে নিল, আবার ধুয়ে টু আবার ওই বক্সের মধ্যে সুন্দরভাবে ঢুকে গেল, তো ওই একটা বক্স, স্ক্র্যাচ থাকে না। হ্যাঁ ওখানে কোনো ডিসঅর্ডার নেই, কেন? কারণ ওটা ইউজই হয় না। ওকে, তো যে কোনো জিনিস যেটা ওভার ইউজ হবে সেখানে ডিসঅর্ডার হবে, তো ডিসঅর্ডার না হতে হলে ইউজ করো না। আর ইউজ করলে ডিসঅর্ডার যে হবে এটাকে মেনে নিতে হবে, নিয়ে ওটাকে আবার অর্ডার কি করে করতে হবে সেটা শিখতে হবে। আচ্ছা। তাহলে রান্না যে কোনো ডিসঅর্ডারটাই মানে মেন কারণ এটাই, অর্গানাইজড নয় সেই জন্য। হ্যাঁ বাবা, যেটাকেই তুমি ইউজ করবে সেটা তো অর্গানাইজ থাকবে না তো ইউজ করার পরে, না থাকবে কি? না। যে কোনো জিনিস যেটাকে তুমি ইউজ করো সেটা অর্গানাইজ থাকবে না, ইউজ করার পরে তো সেটা অগোছালো হবেই। হুম। আচ্ছা। তো এবারে তো ব্রেনটা তো ছেলেরাও লাগাচ্ছে মেয়েরাও লাগাচ্ছে, হুম। হ্যাঁ? শরীর তো মেয়েদেরও চলছে না ছেলেদেরও চলছে না। তাও ছেলেরা বাইরে গিয়ে কাজ করে, বেশিরভাগ ছেলেরা। মেয়েরা ইন জেনারেল বিয়ের পরে অনেক বেশি সেডিমেন্টারি লাইফস্টাইল হয়ে যায়, অনেক বেশি ঘরে আটকে যায়। আর যেহেতু মেয়েরা কম বয়সে দেখো কি হয়, মেয়েরা কম বয়সে প্রচুর অ্যাটেনশন পায়, হুম। 16, 17, 18 বছর মেয়ে, 20 বছরের মেয়ে, তারা অ্যাটেনশন পাচ্ছে, মানে একটা হাসি দিয়ে অনেক কাজ হয়ে যায়। হ্যাঁ, আর একদম। ছেলেরা হাসি দিলে থাপ্পড় খেয়ে যাবে, হাসছে কেন? হুম। মেয়েদের ইন জেনারেল একটা শর্টকাট থাকে তাদের উঠতি বয়সে। হুম। এবারে যখন সেই জিনিস, কারণ 30 বছরে তো তার এনার্জিটা চলে গেছে পুরো, 30-এর একটু পরেই বলতে পারেন। ধরো ধরো 30 বছরে তার এনার্জি অনেক চলে গেছে, হুম। তার স্কিন অনেক বেশি লুজ, হ্যাঁ। তার ফিজিক অনেকটা চেঞ্জ। তো একটা পারফেক্ট ফিজিকের 18 বছরের মেয়ে যে এনার্জিটা রেডি, মানে তুমি দেখো না, তুমি কি তোমার কলেজের 18 বছরের ভার্সনের সাথে কম্পিট করতে পারবে কোনোদিন? না। সেই এনার্জির সাথে, সেই উচ্ছ্বাসের সাথে, সেই জীবনের প্রতি একটা উচ্ছ্বাস, সেই একটা ছেলে খেলা, মানে একটা ফান টাইপের, তুমি কি কম্পিট করতে পারবে কোনোদিনও? পারবে না না। তো, না? না। তো কারণ, তো সেই জন্যই কি হয়, যখন তোমার ওই অ্যাটেনশনটা, অবভিয়াসলি যেরকম ফিজিকটা পড়তে থাকবে তুমি অ্যাটেনশনটা পাবে না, আর যখন পাবেও তুমি বাজে নজরগুলো পাবে, কারণ যার মুখশ্রীটা মোটামুটি একটু ঠিকঠাক আছে কিন্তু চেহারাটা বিগড়ে গেছে, রিক্সাওয়ালারা দেখে তার দিকে তাকাবে, রিক্সাওয়ালা তার মনে হবে যে অ্যাভেলেবেল, ওকে, কিন্তু সেখানেই যদি একটা টপ মডেল হয় তাকে সবাই ম্যাডাম বলে ডাকবে। ডিফারেন্সটা তুমি বুঝতে পারছো? হুম। হুম। রিক্সাওয়ালারা জানবে যে মানে প্রচন্ড কনফিডেন্স, প্রচন্ড অ্যাটিটিউড, হাই কনফিডেন্স, তারা চোখ নিচু করে চলে যাবে, এবং বাকিরা যারা তাকাবে অ্যাপ্রিসিয়েশনের চোখে তাকাবে। তো যখন
কেউ সেই অ্যাটেনশনটা পাচ্ছে, আর যারা সেই অ্যাটেনশনটা পাচ্ছে না, অ্যাটেনশনটা তো দুটো মেয়েই ইয়াং বয়সে পেয়েছে, কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, কেউ বাবার থেকে পেয়েছে, কেউ কাকার থেকে। কম বেশি সব মেয়েরাই একটা সব অ্যাভারেজ মেয়েরাই ছেলে পায়। থেকে হুম অ্যাটেনশনটা বেশি পায়। হুম কেমন একটা স্টাডি রয়েছে যেখানে ইউএসএ তে বাচ্চাদের উপরে স্টাডি করা হয়েছে। তো এবার ছোট বাচ্চাদের উপরে, ইনফ্যান্ট যারা সদ্যজাত 1 মাসের, কাঁদছে বাচ্চারা, তো ছেলেদেরকে খেলনা দিয়ে দিয়েছে, ছেলে বাচ্চাদের, ছেলে বাচ্চারা চুপ হয়ে গেছে, হুম মেয়ে বাচ্চাদের খেলনা দিয়ে দিচ্ছে, একটু চুপ হয়েছে, তারপর আবার কাঁদছে। হুম তো ততক্ষণ কাঁদছে যতক্ষণ না তার সামনে তার মা বাবা রয়েছে, তার দিকে তাকিয়ে রয়েছে আর সে খেলছে। মানে আচ্ছা। মেয়েদের যে ওয়েলবিংটা সেটা ডিপেন্ড করছে হচ্ছে যে আমি একটুখানি নিজের মতন থাকবো, যা খুশি করবো, কিন্তু বাকিরা আমাকে অ্যাটেনশন দেবে তার জন্য। হুম ছেলেদের ব্যাপারটা হচ্ছে আমাকে একটা বাইক দিয়ে দাও, কার দিয়ে দাও, একটা সেট দিয়ে দাও, আমি নিজের মতন কিছু একটা করবো, আমি খুশি থাকবো। মেয়েদের ব্যাপারটা হচ্ছে অ্যাটেনশন ড্রিভেন, ওকে, ইট ইজ বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট। তো সেই আচ্ছা। জন্যই এবারে ভারতে ইন জেনারেল যেহেতু যেরকম ভাবে পড়াশোনাটাকে সাবস্ট্যান্ডার্ড করে দেওয়া হয়, মানে স্ট্যান্ডার্ডই নেই কোনো, এনিওয়েজ, ধারণা, মান্যতা, বিশ্বাস, এই তো, মানে বোঝাবুঝি কিছু নেই, জ্ঞান নেই, ঠিক সেইভাবেই একটা কমন ন্যারেটিভ করে দেওয়া হয়েছে যে খারাপ থাকাটাই হচ্ছে সাধারণ। মানে তুমি যদি আজকে এই বিষয়টা নিয়ে কারোর সাথে আলোচনা করো, একটা মেয়ে তোমাকে কি বলবে? বিয়ের পরে সবাইকেই তো দেখি একটু একটু তো মেয়েরা মোটা হয়েইছে, এটাকে বলে ডিনায়াল আর acceptance। মানে তুমি আজকে এক ধরনের, রাইট, এনার্জেটিক, ফিজিক তোমার বেটার, কনফিডেন্ট, তুমি কাজ করছো, তো তুমি আজকের নিজের ভার্সনটাকে নেবে না 2 বছর আগের নিজের ভার্সনটাকে নেবে? অবভিয়াসলি এখনকার। এখনকারটাই নেবে। হুম কেন? টেনশন পাচ্ছি তাই। অ্যাটেনশন পাচ্ছ, তুমি পেশেন্টদের সাথে কমিউনিকেট করছো, আজকে তুমি পডকাস্ট শুরু করছো, মানে ইউ আর গ্রোয়িং ইন লাইফ, রাইট? হুম ইউ আর লার্নিং, ইউ আর গ্রোয়িং, ইউ আর হ্যাপি, ইউ আর অলওয়েজ স্মাইলিং। হ্যাঁ, আহ, কিন্তু তুমি এটা করছো, যখন তুমি জার্নিটা শুরু করেছিলে তখন কিন্তু তুমি জানতে না যে তুমি যে ট্রাবলটা বা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ সেটা আজকে তোমাকে এতটা বেটার জায়গায় নিয়ে যাবে। একদমই না, আমি কোনোদিন বাসেই উঠিনি, কোনোদিন বাসে ট্রাভেল করিনি আমি তা সেরকম। আজকে যখন তুমি সেটা, সবসময় আমার সাথে কেউ না কেউ থাকতোই। আজকে যখন তুমি আদার সাইডটা দেখছো, কনফিডেন্ট, গুড লুকিং, হেলদি, ইমোশনালি, ইন্টেলেকচুয়ালি গ্রোয়িং ওমেন উইথ কনফিডেন্স, যার দিকে কোনো রিক্সাওয়ালা তাকাচ্ছে না, যার দিকে অনেক বড় বড় ইনভেস্টর বা ক্লায়েন্টসরা যার সাথে কথা বলছে সে কনফিডেন্টলি কথা বলছে, যার একটা লিঙ্গুইস্টিক ব্যারিয়ার ছিল, ইংরেজি, সে খুব একদম। পারফেক্ট না, কিন্তু তাও সে বাইরের ক্লায়েন্টকে ম্যানেজ করছে। তো আজকে যখন তুমি দেখছো যে তোমার তোমার বডিটা দিনের শেষে তো তোমার ব্রেনটাকে একটা গুড ভাইব দিচ্ছে, হ্যাঁ, রাতে ঘুমটা ভালো হচ্ছে, তো সেই জন্যই অ্যাটলিস্ট তোমার, চেষ্টা করতে পারছি, মানে সেই কনফিডেন্সটা আছে। তো তার মানেটা কি তুমি দুটো সাইড অফ দি স্টোরিটা দেখেছো। হ্যাঁ হ্যাঁ ডিপ্রেশন, থাইরয়েড, মুখ গোমরা করা, ঝগড়া করা, ঠিক আছে, এনার্জেটিক, কনফিডেন্ট, গুড ফিজিক্স, ঘরে কোনো ঝগড়াঝাটি নেই, দুটোই তুমি দিক দেখলে। তো হ্যাঁ। আজকে তুমি গিয়ে আর ওই দিকটা চুজ করবে না, না। কিন্তু এই যে দিকটা দেখলে তার জন্য তো অনেক স্যাক্রিফাইস রয়েছে, অনেক বড় জার্নি রয়েছে, ঝুট ঝামেলা রয়েছে, তাই না? হ্যাঁ, স্মুথ তো নয়। কি করে হবে, হতে পারে? মানে তোমার রান্নাঘর, রান্নার, দেখো, অনেক অনেক বড়েরা না, ভারতে কি হয়, বউদের মাঝে মাঝে কিছু একটা করে খাওয়াতে চায়, এবারে ভালো রান্না করে, অবভিয়াসলি ছেলেরা মেয়েদের থেকে ভালো রান্না করে, কিন্তু এবারে মেয়েদের জেলাসি হয়, ইস ভালো রান্না করে দিচ্ছে, তো মেয়েরা জেনারেলি কি বলে, তুমি না রান্না করো না, তুমি রান্না করলে না আমার কাজ খুব বেড়ে যায়, রান্নাঘরটা অগোছালো করে রেখেছে, এই
ধুতে মুছতেই না আমার প্রচুর সময় চলে যায়। এটা তুমি খেয়াল করে দেখবে, তুমি হয়তো নিজের জীবনেও খেয়াল করে দেখেছো। হ্যাঁ। ওকে, তো অগোছালোটাকে গোছানো, অপরিষ্কারটাকে পরিষ্কার করা, হুম। ব্যবহার করা জিনিসকে আবার ঠিক করে রাখা হুম। খাটনির ব্যাপার। একদম। লাউ পালার সেট এনে ডিভানের ভেতরে ঢুকিয়ে 10 বছর রেখে দেওয়াটা ইজি। হুম। ওটাকে রোজ ইউজ করলে এক দুটো পিস ভেঙে যাবে, কষ্ট হবে, ভেঙে গেল, দাগ পড়বে, রং চটে যাবে, সেটাকে মেনটেন করাতে খাটনি আছে। কাঁচের লাভ কলার সেট গুলোকে মেনটেন করতে খাটনি আছে। তো তো যে কোনো খাটনি তো আছে। যেটা তুমি ব্যবহার করবে সেটাকে গুছিয়ে রাখতে হবে, ভালো রাখতে হবে, মেনটেন করতে হবে। হুম। তুমি যখন একটা শরীরকে ইউজ করবে, খাটাবে, সেটাকে সুন্দর রাখবে, সেটার থেকে তোমার ব্রেন গুড এনার্জি পাবে, সেই শরীরটা গুড অ্যাটেনশন পাবে, সেই শরীরটা রিক্সাওয়ালাদের চোখটা নামিয়ে দেবে। তুমি যখন এত কিছু পাবে, তোমাকে তো সেটাকে ইউজ করতে হবে প্রচুর পরিমাণে, বাইরের পৃথিবীতে ইউজ করতে হবে, তাই না? হুম। তো তুমি যখন বাইরের পৃথিবীতে এইভাবে তোমার বডিটাকে ইউজ করছো, হুম। এনার্জি দিচ্ছ, ওটাকে হাঁটাচ্ছ, ট্রাভেল করাচ্ছ, কমিউনিকেট করাচ্ছ, রিয়েলি হার্ড ওয়ার্ক করছো, তো দিনের শেষে সেটাকে গুছিয়ে রাখতেও তো খাটনি হবে। এবারে খাটনি সেই আছে। খাটনিটা তো ইনফাইনাইট তো না, তুমি কোনো একটা জায়গায় তো তোমার ঘাটতি পড়বে। হ্যাঁ। তো হয় তোমার টিভি দেখা কমবে, হ্যাঁ। না তোমার বন্ধু বান্ধবীর সাথে গেজানো কমবে, না হুম। বাড়ির লোকজনের সাথে গেজানো কমবে, কারণ এত খাটার পরে সেটাকে মেনটেন করার পরে তোমার কাছে তো আর এনার্জি থাকবে না। সময় নেই, এনার্জি নেই। তো সেটা নিয়ে লোকে তোমাকে কথা শোনাবে, হুম। তুই বদলে গেছিস, আগের মতন নোস, হুম। তোমাকে এই সমস্ত অনেক কিছুই নিতে হবে। হুম। কিন্তু দিনের শেষে তোমাকে এটা বুঝতে হবে যে আমি, তোমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, আমি খারাপ থাকলে কি আমি কাউকে ভালো রাখতে পারবো? মানে রোগী কি কারো চিকিৎসা করতে পারে? না, রোগী কারোর কেয়ারও করতে পারেন। যে অসুস্থ, যে মেয়েটার শরীরটা চারিদিক থেকে ফুলে ফেপে গেছে, সেটা শরীরের প্রবলেম না, সে হচ্ছে সে খাটার জন্য প্রস্তুত নয়, নিজেকে ওই টপ রাখার জন্য প্রস্তুত নয়। সে নিজেকে বুঝিয়ে নেবে কি হবে, দুটো বাচ্চা হয়ে গেছে। কিন্তু স্বাস্থ্যটা কিছু হওয়ার জন্য না, বেঁচে থাকলে ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে হবে। অ্যাটেনশন পেতে কারো খারাপ লাগে না, একদমই নয়। টাকা পেতে কারো খারাপ লাগে। আমি তোমাকে 1 কোটি টাকা আজকে দিলে তুমি বলবে যে না রূপম দা, আমি 1 কোটি টাকাটা নেবো না। হয়তো একটু প্রথমে একটু দেখানোর চেষ্টা করবে যে না নেবো না, এবার বলবে না ঠিক আছে আমি সামনে রাখবো আপনার টাকা। দিচ্ছেনই যখন নিতেও অসুবিধা নেই। তো টাকা পেতে কারো খারাপ লাগে না, হুম। অ্যাটেনশন পেতেও সেরকম কোনো মেয়ের খারাপ লাগে না, কেমন? হুম। কিন্তু সেটা পাওয়ার জন্য তুমি যদি না খাটো, হুম। তাহলে তুমি যে অ্যাটেনশনটা পাবে সেটা তো লো কোয়ালিটির অ্যাটেনশনটা পাবে, রিক্সাওয়ালার অ্যাটেনশন পাবে, তাই না? যেটা তোমাকে আরো ডিস্টার্ব করবে। তো উভয় দিক তুমি যদি দেখো, তুমি আজকে ভালো রয়েছে, তোমার বাড়িতে ঝগড়াঝাটি নেই, এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায় পুরো, নিজে ঠিক থাকলে। তুমি তো আমাকে গত 1 বছর ধরে কোনোদিনও কমপ্লেন করেছো বলে আমার মনে হয় না যে আজকে ওই রিক্সাওয়ালাটা বাজে নজরে তাকিয়েছে। আমি তো এটা শুনিনি আর গত 1 বছর। না। কনফিডেন্টলি যাচ্ছ তুমি, অনেকদিন রাত 10:30 11টাতেও বাড়ি গেছো, হুম। হ্যাঁ। কাজ করছো, হুম। লোকের সাথে কাজ করছো, রাইট? ফিয়ারটা অনেকটা চলে গেছে। বসে তোমাকে ঠাকুর পুজো করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হচ্ছে না, নিজে অ্যাকশন গুলো নিচ্ছ। হুম। তো সুতরাং কষ্ট থাকবেই। রান্না করলে রান্নাঘর আগোছালো হবেই, কড়াইতে কালি পড়বেই, সেটাকে ঘষে মাজতে গেলে খাটনি হবেই, আর রান্নাঘর সাজানোর সময় টুং টাং শব্দ হবে। সেই শব্দ শুনে শাশুড়ি বলবে কি জ্বালাতনের বৌমা আমার, ঢং ঢং করে শব্দ করে করে রান্নাঘর পরিষ্কার। সেও তোমাকে বলবে যে আমার কাছে এত এত
সেট রয়েছে কাঁচের, আমার তো কোনোদিনও এরকম সাউন্ড হয় না, কারণ ওগুলো তুলে রাখা হয়েছে। তো তোমাকে দেখতে হবে যে ওই ভালো রান্না করার জন্য আমাকে বাসনগুলো ইউজ করতে হবে। আর রোজ লোক আসলে ভালো ফিলিং কেন, রোজ ভালো ফিলিংসটা নেব। কাঁচের বাসন ইউজ করতে হবে, করলে দুটো বাসন ভাঙবে, বাকিগুলোকে মেনটেন করতে হবে। তো তোমাকে এটা দেখতে হবে যে প্রবলেমগুলো বেশি ইম্পর্টেন্ট না সেটার থেকে যে আউটকামটা সেটা বেশি ইম্পর্টেন্ট। তো যে প্রশ্নটা তুমি করলে যে মানুষের পক্ষে কি ওষুধটা ছাড়া সহজ, ওষুধ ছাড়া বা না ছাড়া এটা অবজেক্টিভ হওয়া উচিত না কারোর লাইফ। অবজেক্টিভ হওয়া উচিত সেলফ রিফ্লেকশন। একটা মেয়ের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আমি আয়নাতে যেটা দেখছি এটাই কি আমার বেস্ট ভার্সন। আর যদি না হয়, what should I do to achieve that best version? তো তার জন্য কিছু মেয়ে খাটবে, কিছু মেয়ে খাটবে না। যারা খাটবে তারা গুড অ্যাটেনশন পাবে, আর যারা খাটবে না তারা রিক্সাওয়ালার অ্যাটেনশন পাবে। সো ইউ হ্যাভ টু টেক দি, তুমি যে চয়েসটা নিচ্ছ তার কনসিকুয়েন্স, চয়েসেস আর ইয়োর্স, কনসিকুয়েন্সেস অলসো ইয়োর্স। তুমি যে চয়েসটা নিলে, ভালো চয়েস নিলে ভালো কনসিকুয়েন্সটাও তোমার, খারাপ চয়েস নিলে সেটারও কনসিকুয়েন্স তোমার। তোমাকে দেখে তো আর কেউ ছেলে ছোকরারা সিটি মারে না তো এখন। অ্যাজ এ ওমেন তোমার কাছে এটা কতটা স্যাটিসফ্যাকশন, অনেকটা। ভয় ফিল হয় না, হুম। তাই না? হুম। এই হচ্ছে ব্যাপার যে নাও ইউর বডি ইজ নট অ্যান অবজেক্ট, it is a system which is giving you good feelings, which is bringing good attention, which is bringing success to your life, which is helping you to sleep well, which is helping you to live in an environment with less conflict, which is helping you to resolve many other conflicts, which is helping you to look at the life in a right way. তো অধিকাংশ এবারে যেরকম তোমার জামা কাপড় যখন তুমি কাচো, যে জামা কাপড়টা তুমি কাচবে সেটা পরে কি সেই জামা কাপড়টা কাচো? জামা কাপড়টাকে খুলে কাচতে হবে তো না? পরা জামা তুমি কি রিন সাবান দিয়ে এরকম করে জামা কাপড় কাচো? না। তো ঠিক যেইভাবে একটা নোংরা জামাকে পরিষ্কার করার জন্য সেটার থেকে বেরাতে হবে, হ্যাঁ। ঠিক সেইভাবেই একটা নোংরা যদি এনভায়রনমেন্ট হয় বা একটা মানে তোমার যদি বডি আর ব্রেন ঠিক জায়গায় না থাকে, তার মানে তোমার এনভায়রনমেন্টটা আইডিয়াল না। হ্যাঁ। তো সেখানটাকে, সেই এনভায়রনমেন্টটাকে ক্লিন করার জন্য তোমাকে আগে বেরিয়ে নিজেকেও ক্লিন করতে হবে, তারপর সেই এনভায়রনমেন্টটাকেও ক্লিন করতে হবে। মানে স্টেপটা আমাকে প্রথমে নিতে হবে আর কি, মানে যে যিনি সাইকেল চলতে চলতে তুমি সাইকেলে হাওয়া ভরাতে পারবে না। হুম। সাইকেল থেকে তোমাকে নামতে হবে, এটাকে একটা দোকানে রাখতে হবে, তারপরে একটু মানে তুমি পাম্পে মানে সাইকেলের টায়ারে হাওয়া ভরাতে পারবে। ঠিক সেইভাবেই তুমি যদি যে কন্ডিশনে তুমি রয়েছো ওই কন্ডিশনেই থেকে যাও, তুমি চাও যে সাইকেলে হাওয়া ভরুক, জামা কাপড় পরিষ্কার হয়ে যাক, হবে না। কিছু এনভায়রনমেন্টটাকে ফার্স্ট চেঞ্জ করতে হবে, তারপরে সাইকেল চলতে হলে নামতে হবে, তার থেকে নেমে হাওয়া ভরাতে হবে। হুম। একটা ভালো ড্রেস যদি পরে পরের দিন বেরোতে হয় ওটাকে খুলতে হবে, হুম। খুলে ওটাকে পরিষ্কার করতে হবে। সো দ্যাটস হাউ দি লাইফ ইজ। তো থাইরয়েডটাকে অ্যাজ এ পার্ট অফ লাইফ নাও। যে কোনো জিনিস আগে বুঝতে হবে যে এটা আমার অসুস্থতা না, আমার শরীরটা পাগল না, আমি পাগল না। ইট ইজ হেল্পিং মি সাম পারপাস, ইট ইজ হেল্পিং মি টু লিভ। কারণ যদি ওটা খারাপ হতো তুমি বেঁচে থাকতে না। ধরো তোমার অক্সিজেনের দরকার, তোমার থেকে যদি অক্সিজেনটা নিয়ে নেওয়া হয় তুমি মরে যাবে তো। হ্যাঁ। তো তোমার জীবনের যেটা দরকার সেটা যদি না থাকতো তুমি ইমিডিয়েটলি মরে যাবে। হুম। যদি থাইরয়েডটা দরকার না থাকতো তাহলে তুমি মরে যেতে। থাইরয়েড ডিসঅর্ডারের দরকার না, মানে তুমি প্রচুর রান্না করলে কিন্তু তোমার রান্নাঘরটা অগোছালো হলো না, তার মানেটা কি? গ্যাসটাই জ্বলেনি। তুমি ইউটিউব দেখে সবকিছু করে নিয়েছো, কিন্তু ইউটিউবে শেখায়নি যে গ্যাসটা জ্বালাতে হবে, তো তুমি গ্যাসটা জ্বালাওনি, রান্নাঘরটা এমনি রয়ে গেছে।
বুঝেছি। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং জীবনটা কাটানোর জন্য না, জীবনটা বাঁচার জন্য, জীবনটা মন প্রাণ খুলে বাঁচার জন্য। যে নিজে অসুস্থ তার চারপাশে কেউ সুস্থ থাকতে পারে না, তাই না? তাই না? আমাদেরকে বুঝতে হবে। তুমি আচ্ছা, তুমি রাস্তাঘাটে কোনোদিনও নালি দেখেছো? কোনোদিনও মনে আছে নালির জলটা একটু তুলে খেয়ে দেখি তো, ঘরে নিয়ে যাই এই জলটাই খাই? না, কেন? ওটা অপরিষ্কার তাই। কি হবে অপরিষ্কার? কেন তোমার এরকম ইচ্ছা হয় না যে নালির জলটা আমি খাই? না, এমন ইচ্ছে কোনোদিন হয়নি। চিন্তা করো, তুমি যখন জল খেতে চাইছো তখন তুমি পরিষ্কার জল খেতে চাইছো। হুম। এবার যারা তোমার সাথে ইন্টারঅ্যাকশন করছে তারাও তো তোমার হ্যাঁ। তোমার এনার্জিটা নিচ্ছে, তোমার কথাগুলোকে নিচ্ছে, হুম। তোমার জীবনের অভিব্যক্তিগুলোকে নিচ্ছে, তোমার অনুভবগুলোকে নিচ্ছে, তাই না? তারাও তো তোমার সারাংশটাকে খাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। তুমি নিজে পরিষ্কার জল খাবে আর লোককে নালির জল খাওয়াবে, এটা কিরকম ব্যাপার? মানে তুমি যদি নোংরা হও, অসুস্থতা মানেই তো নোংরা, তাই না? শরীরটা চলছে না, অগোছালো, অপরিষ্কার, তাহলে তুমিও নালির জল খাও, অন্যকেও নিজের নোংরাটা দাও। কিন্তু তুমি যদি পৃথিবীর থেকে ভালো পরিষ্কার জলটা খেতে চাও আর সবাইকে তোমার চারপাশে যদি নোংরা জলটা খাও, নোংরা নালির জল যদি তুমি নিজে না খেয়ে ধরো তোমার বর বাচ্চা শ্বশুর শাশুড়ি সবাইকে খাও, সবাই তো অসুস্থই হবে, তাই না? হ্যাঁ। তো সেই জন্যই যে সমস্ত মেয়েদের থাইরয়েড ডিসঅর্ডার, শুধু তারা একা সাফার করছে না, তুমি যদি তাদের কারোর সাথে কথা বলো তাদের বাড়িতে অনেকেই অসুস্থ। কারণ নালির জল যদি খাও তো সবাই অসুস্থ হবে না? তো প্রশ্নটা এটা হওয়া উচিত, আমি পরিষ্কার জল খেয়ে কি লোককে নিজের অসুস্থ জলটা খাওয়াবো? প্রশ্নটা এটা হওয়া উচিত আয়নার সামনে দাঁড়িয়ে, এটাই কি আমার বেস্ট ভার্সন? প্রশ্নটা হওয়া উচিত আমি জীবনটাকে বাঁচছি না কাটাচ্ছি? চিন্তাধারা কোনোদিন এটা হওয়া উচিত না যে কে কি বলছে, কে কি ভাবছে, কে কি শিখছে। কারণ যদি নোংরা নালির জল খেয়ে লোকে মজাসে থাকে, সবাই মানসিক রোগী, বুঝেছে তো? কিন্তু সাধারণ জ্ঞান, এটার জন্য কোনো বিজ্ঞানের দরকার নেই। তো এই হলো তোমার থাইরয়েডের ব্যাপার। সারাংশ হলো, যে কোনো অসুস্থতাকে আগে ভাবো এটা আমার জীবনের অংশ, সেটার থেকে পালানোর চেষ্টা করো, সেটাকে বোঝার চেষ্টা করো। তোমাকে কিছু বলতে চাইছে, তোমার শরীর তোমাকে কিছু বলছে, সেটা শোনো, সেই ভাষাটাকে বোঝার চেষ্টা করো। ওষুধ খাও না খাও, নিরামিষ খাও আমিষ খাও, কারো মাথা খাও, এগুলো পরের কথা। যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমি ভালো যদি না থাকি, অসুস্থ থাকি, আমার চারপাশে সবাইকে আমি অসুস্থ করে রাখবো। তুমি এবার ধরো তোমার চারপাশে যারা লোকজন আছে কিছুটা তো তুমি তাদেরকে ভালোবাসো, অবশ্যই। যাদেরকে ভালোবাসো তাদেরকে সবাই। নালির জল খাইয়ে কেন তুমি অসুস্থ, বা তুমি হোক বা যে কোনো মেয়ে হোক, কেন তুমি অসুস্থ তোমরা করতে চাইবে? তুমি যদি ভালো থাকো তাদের প্রথমে হয়তো পছন্দ হবে না তুমি যে জার্নিটা করছো, কারণ অনেক কিছু স্যাক্রিফাইস থাকবে তোমার ভালো হওয়ার পথে। হ্যাঁ। বারে বারে তুমি পড়বে, কোল্যাপস করবে। একটা বাচ্চা উঠে দাঁড়ানোর সময় অনেকবার পড়ে যায়, তো সে যদি নাই হাঁটা আরম্ভ করে তো সে চলতেই পারবে না কোনোদিন। ঠিক সেইভাবেই তুমি যখন একটা প্রোগ্রেসিভ জার্নি করবে, অনেকের পছন্দ হবে না, অনেকে ওপিনিয়ন লাগাবে, অনেকে তোমাকে না করবে, ঝগড়া করবে, সবকিছুই করবে, কিন্তু তুমি যখন ভালো হবে, তারা যখন মানে লোককে নালির জল খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে তুমি যদি ডিস্টিল ওয়াটার খাওয়াতে মানে মিনারেল ওয়াটার খাওয়াতে আরম্ভ করো, কেউ কি মানা করবে? তখন সবাই সেই জলটাই খাবে। তো এই হলো আজকের বিস্তারিত ক্লাস। বিস্তারিত হোক বা কম হোক, এটা হলো সূচনা। আজকের একটা থাইরয়েডের উপরে ডিসকাশন। এবারে যারা, তুমি যদি পডকাস্টটা রিলিজ করো, যারা এটা দেখবে তারা যদি কোনো প্রশ্ন করে, তারা
তোমাকে প্রশ্ন সরাসরি করবে, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। অবশ্যই। তাহলে শেষ করা যায়। একদম। তোমার শেষের বক্তব্য রাখো তুমি। আমি এটুকুই বলতে চাই, যারা এই আলোচনাটা বা যারা এই ক্লাসটা দেখলেন, তাদের এই টপিক রিলেটেড যে যত ধরনের কোশ্চেন আছে তারা আমাকে করতে পারেন, আর সেই নিয়েও আমরা একটা ক্লাস করব। সবাই ভালো থাকবে। নমস্কার।